আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। যদি ঠিকমতো শুনে থাকেন তাহলে দয়া করে রেসপন্স করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা শুনতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেসিকলি আজকের লাইভ 3টা থেকে শুরু করার কথা, মানে আমার এইখানে সময় 3টা থেকে এবং বাংলাদেশের সময় হচ্ছে 7টা থেকে। সো এখনও 7 মিনিট বাকি, জাস্ট টেস্টিং পারপাসে অনেক আগেই একটু শুরু করে দিয়েছি যাতে করে সমস্যা না হয়। সো দয়া করে একটু অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ এক্স্যাক্টলি টাইম 7টা থেকে শুরু করব। ফাইন, যেহেতু এখনো 4 মিনিট সময় আছে তো কিছু মেসেজের এখানে রিপ্লাই অবশ্যই দিয়ে নিচ্ছি। লাইভ যখন চলবে, অ্যাকচুয়ালি যখন আমি সি প্রোগ্রামিং টপিক সম্পর্কে আলোচনা করা শুরু করে দেবো তখন ডেফিনেটলি কোনো মেসেজের রিপ্লাই দেবো না, কারণ এতে করে মূল টপিকের আসলে সঠিক বিচার করা হবে না। সো যাই হোক, যারা জয়েন করেছেন আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শর্মি স্নিগ্ধাত। আমি অনেক ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। ফাইন তানজিম, ওকে ফাইন তানজিম জয়েন করেছো, ধন্যবাদ। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফাইন, ওকে ওকে মুক্তামণি, হাই স্যার, হাই। ওকে মুক্তামণি চাচ্ছিল যে আমি লাইভ করি খুব তাড়াতাড়ি, অবশ্যই চলে এসেছি।
কোথায় চাকরি করেন, কি করেন, এই না সেই না সব কিছুই আমার ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া আছে। সো ওই সকল বিষয় নিয়ে কিছু এখানে আলাপ করার দরকার নেই। মূলত এখন আমি হায়ার স্টাডি নিয়েই ব্যস্ত। হায়ার স্টাডি সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। আসলে আনফর্চুনেটলি আমি যখন সময় পাবো এই টপিক নিয়ে আলোচনা করব। আদারওয়াইজ এই টপিকের উপর অনেকগুলো ভিডিও আছে হায়ার স্টাডি সম্পর্কে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, এনায়েত শেখ জয়েন করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। পরবর্তী ক্লাস কখন হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। যখনই ফ্রি হব তখনই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রি প্ল্যান করে আসলে কিছু করা যাচ্ছে না, কারণ আমার ব্যস্ত সময়ের মধ্যে যখনই কিছুটা সময় বের করি তখনই কিছু একটা করার চেষ্টা করি, এবং সেই জন্য। আচ্ছা, এখানে মঞ্জু শাহ বলছেন লুপের ভিডিও দেন, দয়া করে সাথে একটু প্লিজ বলার চেষ্টা করবেন। এটা অবশ্যই একটা ভালো অভ্যাস। সো কারো কাছে কোনো কিছু রিকোয়েস্ট করলে ডেফিনেটলি সাথে প্লিজ বা দয়া করে এই কথাটা বলা ভালো একটা অভ্যাস। ওকে, সো হ্যাঁ, লুপের ভিডিও যেমনটা বলেছি সিকোয়েন্স অনুযায়ী আসবে। এটি হচ্ছে লাইভ সেশন, দ্বিতীয় লাইভ সেশন। আপনি কি রিয়েক্ট নিয়ে কোনো ভিডিও করবেন কিনা একজন জিজ্ঞেস করেছেন। প্ল্যান আছে, হয়তো বা ইনশাল্লাহ করব। ওকে, একজন ঘুম থেকে উঠে গেছেন। ওকে ফাইন। যদি এইচএসসি এর স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আদারওয়াইজ যদি এইচএসসি বা কম্পিউটার সায়েন্সের ব্যাচেলারের স্টুডেন্ট হন তাহলে আসলে ভিডিওগুলো অলরেডি ইউটিউবে আছে, সেইখান থেকে দেখে নিতে পারেন। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আমরা একেবারেই কাছাকাছি সময় চলে এসেছি। সো এবার শুরু করব। ভিডিওর শুরুতে বা লাইভের শুরুতেই বলে নিচ্ছি যে অলরেডি এইচএসসি আইসিটি বা সি প্রোগ্রামিং এটা যে কোনো ক্লাসের জন্য হতে পারে, ব্যাচেলার, মাস্টার্স কিংবা কম্পিউটার সায়েন্স বলেন, কম্পিউটার সায়েন্স ছাড়াও যে কোনো লেভেলের স্টুডেন্ট এটা দেখতে পারে, অ্যাজ লং এজ যতক্ষণ পর্যন্ত ইংলিশ, টুকটাক ইংলিশ বুঝতে পারেন তাদের জন্য অবশ্যই এটা চলবে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এখানে আসলে আননেসেসারি এটাকে হেডেক নেওয়ার দরকার নেই। খুবই ইজি সে প্রোগ্রামিং এবং খুবই সহজ যদি আপনি সিকোয়েন্স অনুযায়ী যাওয়ার চেষ্টা করেন। আর আপনি যদি প্রথমে কিছুটা দেখেন তারপরে আরও কিছুটা মানে লাফ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, সেক্ষেত্রে অবশ্যই এটা ডিফিকাল্ট মনে হবে, এবং ডিফিকাল্ট মনে হওয়াটা খুবই স্বাভাবিক। আসলে সি প্রোগ্রামিং খুবই ইজি, বারবার বলে নিচ্ছি, যদি আপনি সিকোয়েন্সে ভিডিওগুলো ফলো করে যান। ওকে ফাইন। তো অনেক হয়েছে, চ্যাট সেকশন এইখানেই অফ। এবার আমি চলে যাব মূল সেশনে। তো আপনাদের নিয়ে যাচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম লাইভে, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, প্রথম লাইভে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এটা ছিল প্রথম লাইভ সেশনের টপিকগুলো। প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, ডিবাগিং, সি প্রোগ্রামিং ভাষা, অ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার সেশন 2 অর্থাৎ দ্বিতীয় লাইভে আমি আলোচনা করব সি প্রোগ্রাম এবং তার বিভিন্ন অংশ সমূহ সম্পর্কে। সো একটা সি প্রোগ্রাম আমি তৈরি করব এবং তার A to Z আমি বিস্তারিত আলোচনার চেষ্টা করব। লক্ষ্য রাখবেন বিষয়গুলো যত ভালো করে বুঝবেন আপনি যে কোনো কোয়েশ্চেনেই আনসার দিতে সক্ষম হবেন। সো টপিকগুলো একটু বোঝার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন, অবশ্যই পারবেন। ওকে, তারপর আমি আলোচনা করব চলক, যেটাকে আমরা ভেরিয়েবল বলে থাকি ইংলিশে, অপারেটর, ডেটা টাইপ, এগুলো নিয়ে আলোচনা করব। অ্যালগরিদম, ফ্লোচার্ট হয়তো বা নিয়ে আলোচনা করব না, অলরেডি আলোচনা করেছি এবং পরবর্তীতে প্রয়োজন হলে আরও আলোচনা করব। সেশন 3 এবং 4 অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ লাইভে দেখতে পাচ্ছেন ইফ এলস সুইচ রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করব। হয়তোবা আগামীকালই সেশন 3 এবং 4 আপনারা হয়তোবা পেয়ে যাবেন। তারপরের সেশনে আমি মূলত আলোচনা করব ফর লুপ, ওয়াইল লুপ এবং ডু ওয়াইল লুপ। সো ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপের সেশন দেখার পরে আপনারা দেখবেন ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ রিলেটেড আমি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দেবো যেগুলো মূলত ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো এখন কথা হচ্ছে যে আমি এইখানে কেন চলে যাচ্ছি না এক লাফে, আসলে পারবো না, কারণ হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকটা বিষয় আপনারা না বুঝলে এখানে কিছুই বুঝবেন না। সো সেই গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ওকে রাইট, তো আজকে টপিক শুরু করে দিচ্ছি। যেমনটা বলেছি প্রথমেই একটা বেসিক সি প্রোগ্রাম আমি তৈরি করব এবং তার বিভিন্ন অংশ সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেবো। ওকে, সো সেই জন্য যে কাজটা করছি আমি অবশ্যই আপনারা জানেন যে আমরা সি প্রোগ্রাম সাধারণত করে থাকি যে আইডিইর মাধ্যমে, সেটা হচ্ছে কোড ব্লকস আইডিই। সো যাদের কোড ব্লকস আইডিই আছে ওপেন করে নিতে পারেন। এই মুহূর্তে আসলে ওপেন করার দরকার নেই, এই মুহূর্তে আপনাদের জাস্ট বোঝার দরকার। একই সাথে অনেক কিছুই আপনারা চাইলে করতে পারবেন না, সো জাস্ট বোঝার চেষ্টা করুন। প্রয়োজন হলে খাতা কলমে নিয়ে লিখতে পারেন, অথবা এই ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড হয়ে যাবে লাইভের শেষে। সো অবশ্যই এখানে এত নোট করার কিছু নেই, জাস্ট বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। যেই জায়গায় বুঝবেন না আবার দরকার হলে প্রয়োজনে পরবর্তীতে আবার দেখতে পারবেন। ওকে, সো প্রথমেই যে কাজটা করে নিচ্ছি, আপনাদের নিশ্চয়ই জানা আছে একটা ফাইল তৈরি করে নিতে হবে। সো আমি একটি এমটি ফাইল তৈরি করে নিচ্ছি এখান থেকে, নিউ এমটি ফাইল, এবং এমটি ফাইলটি প্রথমে সেভ করে নেব। আমি সেভ ফাইল এজ দিয়ে দিলাম।
যে কোনো একটা ফোল্ডারে আমি সেভ করে নিতে পারি। ধরা যাক আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমার সি প্রোগ্রামগুলো রাখার জন্য এইখানে। সো একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি সি প্রোগ্রামিং, যে কোনো নাম আপনারা দিতে পারেন ফোল্ডারের নাম। ওকে, সি প্রোগ্রামিং এর এই ফোল্ডারটি তৈরি করলাম যাতে করে সবগুলো ফাইল আমি যে কোডগুলো করব যাতে এখানে সেভ থাকে, রাইট? সো এবার আমি সেভ করে নিচ্ছি, সেভ ফাইল অ্যাজ, এবং এখানে সি প্রোগ্রামিং এর মধ্যে যে কোনো নাম দিতে পারেন। এখানে ফাইলের নাম, প্রথম সি প্রোগ্রামিং ফাইল তৈরি করতে যাচ্ছি, যে কোনো নাম দিতে পারবেন, আবারও বলে নিচ্ছি, বাট লক্ষ্য রাখবেন ডট সি কিন্তু থাকবে ফাইলের নামের শেষে, যেহেতু এটি সি প্রোগ্রামিং এর ফাইল, রাইট? সো আমি এখানে একটা প্রোগ্রামের নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম। আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। লক্ষ্য রাখবেন ডট সি থাকবে, সি প্রোগ্রামিং এর এক্সটেনশন হচ্ছে ডট সি, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। এই কথাগুলো খেয়াল রাখবেন কারণ এইগুলোই অনেক সময় এমসিকিউ থাকে। সো আমি যে কথাগুলো বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনলে, থিওরিটিক্যালি যদি ভালো করে বুঝেন, যে কোনো এমসিকিউ আসুক না কেন ওই টপিক থেকে আপনারা আনসার করতে পারবেন। ওকে, সেভ করে নিচ্ছি। এবার প্রথম একেবারে বেসিক প্রোগ্রাম তৈরি করছি। এখানে প্রথমেই যা লিখতেছি সেটা বোঝার দরকার নেই, আমি জাস্ট লিখে নিচ্ছি, তারপর আমি এক্সপ্লেন করে নেব। ওকে, এখানে যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। যেমনটা আপনারা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার দেখেছেন, এক্স্যাক্টলি সি প্রোগ্রামিং এর একটা বেসিক স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ যে কোনো প্রোগ্রামই আপনি করুন না কেন অবশ্যই আপনাকে এই স্ট্রাকচারটা তৈরি করে নিতে হবে। এর মেইন উদ্দেশ্য কি সেটা বলে নিচ্ছি, এখানে প্রত্যেকটা অংশ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি এই প্রোগ্রামটা রান করতে যাচ্ছি। এই প্রোগ্রামটা রান করতে হলে এখানে বিল্ড এন্ড রান অপশন আছে, এটাতে যদি আমি ক্লিক করি প্রোগ্রামের আউটপুট দেখাবে। সো একটু সময় দিতে হবে ডেফিনেটলি আউটপুট দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন মূলত, বাট এটা হচ্ছে জাস্ট কতক্ষণ সময় নিল রান করার জন্য প্রোগ্রামটা। সো এখানে বেসিক্যালি কোনো আউটপুট নেই অরিজিনালি, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো প্রোগ্রামে আউটপুট দেইনি। এখন বিষয় হচ্ছে এখানে যে অংশগুলো আছে এগুলো কি। আরেকটা বিষয় বলে নিচ্ছি, এখানে যদি আমি এখানে নিউ লাইন দেই, এখানে নিউ লাইন দেই, এটা কোনো সমস্যা না, যে কোনো জায়গায় নিউ লাইন আপনি রাখতে পারবেন, নতুন লাইন অ্যাড করে নিতে পারবেন। ওকে, এবার আসুন আমরা জেনে নেই এখানে প্রত্যেকটা বিষয় কি। প্রথমে মেইন বিষয়টা সম্পর্কে একটু বলে নিচ্ছি। মেইন হচ্ছে একটি ফাংশন। এবার কথা হচ্ছে ফাংশন বিষয়টা কি। ফাংশন হচ্ছে একটা প্রোগ্রামে, ধরা যাক আমাদের রুমে লাইট আছে, আলো জ্বালানোর জন্য লাইট আছে, বাতাস দেওয়ার জন্য ফ্যান আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ফাংশন আছে ধরা যাক। ওকে, সো এবার এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ফাংশন, অর্থাৎ এই ফাংশনগুলো তৈরির একটা আলাদা উদ্দেশ্য আছে। মেইন ফাংশন তৈরির উদ্দেশ্য আছে। ধরা যাক এখানে একটা ফাংশন আমি দিচ্ছি স্কোয়ার রুট। এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সংখ্যার স্কোয়ার রুট খুঁজে বের করা। তারপর ধরা যাক আমি একটা ফাংশন দিচ্ছি অ্যাবসুলেট ফাংশন, এর উদ্দেশ্য হচ্ছে অ্যাবসুলেট ভ্যালু বের করে নেওয়া। তারপর ধরা যাক একটা ফাংশন আছে পাওয়ার ফাংশন, এই ফাংশনের হচ্ছে যে দুইটি সংখ্যার পাওয়ার বের করা। সো 2 to the power 3 এর পাওয়ার বের করে দেবে এই পাওয়ার ফাংশন। তো ফাংশনগুলো চেনার ইজি উপায় হচ্ছে সবসময় দেখবেন ওয়ার্ডের পাশে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। সো এটাই হচ্ছে ফাংশন চেনার উপায়। এখন এই মেইন ফাংশন কেন লাগবে? মেইন ফাংশনের মেইন উদ্দেশ্যই হচ্ছে যে প্রোগ্রামটা কোথায় থেকে শুরু হবে সেটা কিভাবে কম্পাইলার বুঝবে। এই যে আমরা রান যখন দেব কোথায় থেকে শুরু হবে, এখন আমার প্রোগ্রামে 200 লাইন থাকতে পারে, 300 লাইন থাকতে পারে, মূলত শুরুটা কোথায় থেকে হবে। তো প্রোগ্রাম যখনই আমরা এখানে রান দেব সাথে সাথে সে খুঁজবে কোন জায়গায় মেইন ওয়ার্ডটা আছে, মেইন ফাংশনটা আছে। তো এই মেইন ফাংশন থেকে মূলত প্রোগ্রাম শুরু হয় এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট এইখান থেকে শেষ হবে। সো এইখান থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে মেইন, প্রোগ্রাম শুরু, এখানে প্রোগ্রাম শেষ। তাহলে মেইনের উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে একটি ফাংশন। ফাংশন দুই ধরনের ফাংশন রয়েছে, এখানে আমি লিখে দিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধাতে লিখে দিচ্ছি। ফাংশন হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। দুই ধরনের ফাংশন রয়েছে। লাইব্রেরি ফাংশন হচ্ছে যে ফাংশনগুলো অলরেডি তৈরি করা আছে আমরা ব্যবহার করতে পারবো, আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যে ফাংশনগুলো আমাদের তৈরি করতে হবে আমাদের কাজের সুবিধার্থে। সো ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে পরবর্তীতে অনেক আলোচনা করব, বাট এই মুহূর্তে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করব, অর্থাৎ যে ফাংশন তৈরি করা আছে সেগুলো ব্যবহার করবো। ওকে, আরেকটা বিষয় এখানে বলে নিচ্ছি, আপনার ইচ্ছা হলে যে আপনি মনে করবেন এখানে আমি বড় হাতের এম দিয়ে দেব, হবে? ডেফিনেটলি হবে না, যেরকম আছে ঠিক সেরকমই রাখতে হবে। এইখানে যে বেসিক স্ট্রাকচার অবশ্যই সেরকমই রাখতে হবে। সো মেইন হচ্ছে একটি ফাংশন, ফাংশনের কাজ এখান থেকে শুরু এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ফাংশনের কাজ শেষ। এখন আপনি যদি এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কোনো কিছু লিখেন সেটা নিশ্চয়ই মেইন ফাংশনের মধ্যে পড়বে না, রাইট?
তারপরে আসুন রিটার্ন জিরো। এই রিটার্ন জিরো মানে হচ্ছে প্রোগ্রামটা প্রথম দিকে অফ ছিল, ধরা যাক প্রোগ্রামের কোনো কাজ ছিল না। জিরো মানে হচ্ছে অফ, ওয়ান মানে ধরে নিচ্ছি অন। সো প্রোগ্রাম শুরুতে অফ ছিল, রান করলেন, শুরু হলো, তারপর এটা সব কাজ শেষে অবশ্যই কি হবে, আবার প্রোগ্রামটা আবার শেষ হয়ে যাবে। সো এন্ডিং পর্যায়ে চলে আসবে। অনেক সময় দেখবেন রিটার্ন জিরো অনেকেই ব্যবহার করেন না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি হয়তোবা কম্পাইলার সেটা অ্যাড করে নেবে। অনেকে হয়তোবা গেট সিএইচ ব্যবহার করেন একেবারে শেষের লাইনের দিকে, এটাও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমি সবসময় রিটার্ন জিরো রাখবো, জাস্ট একটা ভালো হ্যাবিট। এটা হবে সবার শেষের লাইন। এখন ধরা যাক আমি অনেকগুলো লাইন লিখলাম আমার প্রোগ্রামের মধ্যে, বাট ডেফিনেটলি এটা সবার শেষের লাইন থাকতে হবে, সেটা মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। এবারে বেসিক আমি একটা প্রোগ্রাম করছি, ধরা যাক আমার নাম প্রিন্ট করবে। নাম প্রিন্ট করার জন্য একটা বা যে কোনো কিছু প্রিন্ট করার জন্য যে ফাংশন আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। এই ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট এফ ফাংশন। সো লক্ষ্য রাখবেন, প্রিন্ট এফ এটা হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন। ফাংশন কিভাবে বুঝলাম, যেহেতু ওয়ার্ডের পাশেই ফার্স্ট ব্র্যাকেট আছে, সুতরাং এটি হচ্ছে একটি ফাংশন। এবং এই প্রিন্ট এফ ফাংশনের কাজ নিশ্চয়ই নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করা। তো ধরা যাক আমি প্রিন্ট করতে চাচ্ছি 25, এইখানে আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি আমাদের ইচ্ছা ছিল আমাদের নাম প্রিন্ট করা, যে কারণে আমি এখানে প্রিন্ট করতে পারবো। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আনিসুল ইসলাম। এবার বিষয়টা হচ্ছে যে আমি যখনই এই আনিসুল ইসলাম লিখলাম, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, ডেফিনেটলি লক্ষ্য রাখবেন, একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার, তিনটা, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। সো অনেকগুলো ক্যারেক্টার মিলে যে জিনিসটা তৈরি হয় তাকে আমরা স্ট্রিং বলে থাকি। আর কোনো স্ট্রিং যদি প্রিন্ট করতে হয় তাহলে অবশ্যই উভয় দিকে ডবল কোটেশন দিতে হবে। দ্যাট মিনস এইখানে একটা ডবল কোটেশন দিতে হবে এবং এইখানে একটা ডবল কোটেশন দিতে হবে। সো যদি আমরা ডবল কোটেশন না দিতাম সেক্ষেত্রে কি হয় সেটা দেখাচ্ছি। আমি প্রোগ্রামটা সেভ করে নিচ্ছি এবং তারপর রান করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না, বাট এখানে অ্যারোর দেখাচ্ছে। অ্যারোরটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমি ডবল কোটেশন দেইনি, এই যে এই লাইনে দেখাচ্ছে অ্যারোর, সো আমি এটাকে ডবল কোটেশনের মধ্যে রেখে দিচ্ছি। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, লক্ষ্য রাখবেন এখানে আউটপুট দিচ্ছে আনিসুল ইসলাম, যেমনটা আমাদের দেওয়ার কথা আউটপুটটা। সো প্রিন্টএফ এর কাজ হচ্ছে কি করা, কোনো কিছু আউটপুট দেয়া। আমরা কি আউটপুট দিয়েছি, অনেকগুলো ক্যারেক্টার আউটপুট দিয়েছি। অনেকগুলো ক্যারেক্টারকে কি বলা হয়, স্ট্রিং বলা হয়। স্ট্রিং, STRING। এবং এই স্ট্রিংকে প্রিন্ট করতে হলে কি লাগবে, উভয় দিকে ডবল কোটেশন দেওয়া লাগবে। এবার ঘটনা হচ্ছে মেইন ফাংশন কেন লাগবে সেটা তো আমরা বুঝলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশন শুরু, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেইন ফাংশন শেষ। রিটার্ন জিরো মানে হচ্ছে প্রোগ্রাম আবারও শেষ হয়ে যাবে, সেটাও আমরা বুঝলাম। প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু এখানে সেমিকোলন দেওয়া হচ্ছে, একটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়া হচ্ছে, একটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়া হচ্ছে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, রাইট? বাট আমরা এখনো পর্যন্ত এই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এটার কাজ কি সেটা বুঝতে পারলাম না। ওকে, ফাইন। প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন যেমনটা বলেছি, বাট এই লাইব্রেরি ফাংশন তৈরি করা আছে, কোথায় তৈরি করা আছে সেটা আমরা এইখানে বলে দিচ্ছি। মূলত এই যে stdio.h এর মানে হচ্ছে, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, i দ্বারা হচ্ছে ইনপুট, ও দ্বারা হচ্ছে আউটপুট। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ মানে হচ্ছে হেডার। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, এই যে হেডার ফাইলের মধ্যে মূলত এই প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনটা তৈরি করা আছে। সো যদি এই প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয়, ডেফিনেটলি আপনাকে এই হেডার ফাইলটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ এখানে এরর দেখাবে। কারণ যেহেতু আমরা বলেছি যে প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন, তার মানে তৈরি করা আছে, বাট কোথায় তৈরি করা আছে, এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হেডারের মধ্যে। এবার যদি এটা আমি অ্যাড না করি তাহলে প্রিন্টএফ ফাংশন কার মধ্যে তৈরি করা আছে সেটা কিন্তু বলে দিচ্ছি না, সো এখানে এরর দেখাবে। সো ডেফিনেটলি আমাকে এই লাইনটা কি করতে হবে, ইনক্লুড করতে হবে, আমার প্রোগ্রামে যুক্ত করতে হবে। এবার ধরা যাক আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের এখানে বোঝার সুবিধার্থে। ধরা যাক আপনি স্কোয়ার রুট ফাংশনটা ইউজ করবেন। স্কোয়ার রুট ফাংশন এটা একটা লাইব্রেরি ফাংশন, কিন্তু এই লাইব্রেরি ফাংশন কার মধ্যে আছে, ম্যাথ ডট এইচ নামে একটা হেডার ফাইলের মধ্যে আছে। সো সেই জন্য যে কাজটা করতে হবে, এই স্কোয়ার রুট ব্যবহার করলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এখানে ম্যাথ ডট এইচ হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। সো লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করলে অবশ্যই তাদের হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে এটা লিখেছি। আশা করি লাইব্রেরি ফাংশন, হেডার ফাইল এই বিষয় সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস এবার আপনারা বুঝতে পারছেন। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এই প্রোগ্রামটা কি রিটার্ন করবে, একটি পূর্ণ সংখ্যা রিটার্ন করবে কাজ শেষে, এই জন্য এখানে ইন্ট দিতে হবে। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। অনেকে অনেক সময় ইন্ট ব্যবহার করেন না, সেক্ষেত্রেও প্রবলেম হবে না, প্রোগ্রামটা রান করবে। বাট বেসিক স্ট্রাকচারটা আমরা বেসিক রকমই রেখে দেব, এতে করে ঝামেলা কম হবে।
তাহলে আশা করি একটি সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এবার যে কাজটা করব আমি এই সম্পর্কে আরেকটু থিওরিটিক্যালি বলে নিচ্ছি, জাস্ট আরেকবার রিভাইজ দিচ্ছি যে একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার কি কি থাকে। তো একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেসিক সি প্রোগ্রাম দেখাচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h int main এবং printf এর মধ্যে আমি অনেকগুলো ক্যারেক্টার অর্থাৎ স্ট্রিং প্রিন্ট করেছি। ওকে, দেন এইখানে লক্ষ্য রাখবেন প্রথম লাইনটা কি বোঝাচ্ছে যে প্রোগ্রামের ভেতরে যে printf নামে একটা লাইব্রেরি ফাংশন রয়েছে তা কার মধ্যে তৈরি করা আছে এই stdio.h এর মধ্যে, এই জন্য এই লাইনটাকে অ্যাড করতে হবে। সো একটি প্রোগ্রামে অবশ্যই আউটপুট থাকবে, ইনপুট থাকবে, এরকম থাকতে পারে, তাই না? যেমন এই প্রোগ্রামে আউটপুট রয়েছে, একটা প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রাম কোনো কিছু আউটপুট দেবে না, সেটা তো হবে না ডেফিনেটলি। সো printf দেখা গেছে থাকবেই থাকবে এরকম। সো যেহেতু printf থাকবে তার মানে stdio.h ও থাকবে, এই জন্য এটাকে আমরা বেসিক স্ট্রাকচার হিসেবে রেখে দিয়েছি। তারপর এইখানে যেমনটা বলেছি যে এই হেডার ফাইলটাকে কি করতে হয়, ইনক্লুড করতে হয়, যুক্ত করতে হয়, কার মাধ্যমে, হ্যাশ ইনক্লুড এর মাধ্যমে। ওকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার যেমনটা বলেছিলাম stdio.h এর ফুল মিনিং। তারপর এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে একটি কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে বিশেষ কিছু শব্দ যেগুলোর বিশেষ উদ্দেশ্য রয়েছে, এবং কিওয়ার্ডগুলো খুব সহজেই আপনারা চিনতে পারবেন। সবসময় ব্লু কালার দেওয়া থাকে, নীল কালার দেওয়া থাকে, এবং কিওয়ার্ডগুলো সবসময় ছোট হাতের হয়, লক্ষ্য রাখবেন। সো এটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো সম্পর্কে অবশ্যই একটু পরেই বিস্তারিত বলবো। এই সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে মেইন ফাংশনটা এখান থেকে শুরু, এবং তারপর যেটা আছে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে মেইন ফাংশন শেষ। প্রিন্টএফ কি সেটা আপনারা অলরেডি জেনে নিয়েছেন। প্রিন্টএফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন, এর কাজ কি, আউটপুট দেয়া। রাইট, তো এইখানে একটা বিষয় এবার আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। যদি প্রিন্টএফ ফাংশনটা আমি ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই হেডার ফাইল ব্যবহার করতে হবে stdio.h। এই stdio.h হেডার ফাইলের মধ্যে অনেকগুলো ফাংশন তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু ভালো করে দেখে নেবেন, কারণ অনেক সময় এমসিকিউ এই কোয়েশ্চেনগুলো আসতে পারে যে প্রিন্টেড ফাইলের বা স্ক্যানের ফাইলের হেডার ফাইল কোনটি। অবশ্যই stdio.h, গেটস, পুটস, এই সবগুলো ফাংশনের কাজই মূলত হচ্ছে আউটপুট এবং ইনপুট দেয়া প্রোগ্রামে। ওকে, তারপর ম্যাথ রিলেটেড দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন, লাইব্রেরি ফাংশন, পাও মানে পাওয়ার, এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট, টেন, সাইন, লগ, এইগুলো ফাংশন কার মধ্যে তৈরি করা আছে, math.h এর মধ্যে। তার মানে কোনো সময় যদি আমি এই ফাংশনগুলো প্রোগ্রামে ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই প্রোগ্রামে ইনক্লুড করতে হবে এই math.h হেডার ফাইল। ওকে, সো আশা করি এখান থেকে এই জিনিসগুলো আপনারা বুঝে নিয়েছেন। সবার শেষে রিটার্ন জিরো, রিটার্ন হচ্ছে আরেকটি কিওয়ার্ড যেমনটা বলেছিলাম, এবং মেইন ফাংশন শেষ। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আলোচনা করব কমেন্টস এবং স্কেপ সিকোয়েন্স সম্পর্কে। তো কমেন্টস এবং স্কেপ সিকোয়েন্সের উদ্দেশ্য কি সেটা এবার বলে নিচ্ছি। প্রথমে কমেন্ট নিয়ে আলোচনা করব। তো বেসিক স্ট্রাকচার নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে লক্ষ্য রাখবেন এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, প্রোগ্রামে আউটপুট দিতে চাই, সেক্ষেত্রে কাকে ব্যবহার করব, প্রিন্টএফ কে করব। একটু সময় নিয়ে নিচ্ছি। পারফেক্ট। সো অবশ্যই ডবল কোটেশন দিতে হবে যদি আমরা অনেকগুলো ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাই, যেমন মাই নেম ইজ, এরকম দিয়ে দিচ্ছি। আমি এইভাবে রেখে প্রোগ্রামটা সেভ করে রান করি, ডেফিনেটলি এরর দেখাবে। সেটা কেন দেখাবে আপনারা কি বুঝতে পারতেছেন? যদিও 6 নম্বর লাইনে এরর দেখাচ্ছে, বাট এইখানে যদি আপনারা নিচের দিকে লক্ষ্য রাখেন, এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, রিটার্নের আগে একটা সেমিকোলন দেওয়ার কথা বলছে, তার মানে এই লাইনের শেষে একটা সেমিকোলন দেওয়ার কথা বলছে। এবার যদি আমি কোডটা আবারও রান করি, সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে মাই নেম ইজ আনিসুল ইসলাম দেখাচ্ছে। এবার ধরা যাক আমি আরেকটা লাইনে আমার হয়তোবা আমি কি করছি বর্তমানে, আমি সেটা লিখে দিচ্ছি আই এম স্টাডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওকে, সো এই লাইনটা আমি লিখে তারপর কি করলাম, সেভ করে নিলাম, কন্ট্রোল এস চেপে কিবোর্ড থেকে। চাইলে এইখানেও আপনারা সেভ করে নিতে পারেন। কোডটা আমি রান করে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাই নেম ইজ আনিসুল ইসলাম এবং একেবারে সাথে সাথে আই এম স্টাডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখাচ্ছে। বাট আমরা এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এই লাইনে প্রথমে মাই নেম ইজ আনিসুল দেখাবে একটা লাইনে, দেন আই এম স্টাডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখাবে আরেকটা লাইনে। তো সেই কাজটা করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি তাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। লক্ষ্য রাখবেন এইখানে আমি লিখে দিচ্ছি স্কেপ সিকোয়েন্স, আমি জাস্ট এখানে লিখে দেখাচ্ছি আপনাদের স্কেপ সিকোয়েন্স, অথবা এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলা হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। তো
এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কি আমি সেটা দেখাচ্ছি। আমি চাচ্ছি যে মাই নেম ইজ আনিসুল ইসলাম প্রিন্ট করবে, তারপর একটা নতুন লাইন প্রিন্ট করবে। তো সেই জন্য যেটা করতে হবে সবার শেষে বা ডবল কোটেশনের ভিতরে অবশ্যই হতে হবে ব্যাকস্ল্যাশ অ্যান্ড ব্যবহার করলাম। তো এটা হচ্ছে একটি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, কারণ ব্যাকস্ল্যাশের পরে ক্যারেক্টারটি দেওয়া হয়েছে। তো এদেরকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলা হয় বা স্কেপ সিকোয়েন্স বলা হয়। এর উদ্দেশ্য হচ্ছে, আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, উদ্দেশ্য হচ্ছে নিউ লাইন, একটি নতুন লাইন প্রিন্ট করবে। এবং এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নিউ লাইন যেটা আছে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, বাট ডবল কোটেশনের ভিতরে ইউজ করতে হবে। কোডটা সেভ করে নিচ্ছি, আবারও রান করে দেখাচ্ছি। এবার লক্ষ্য রাখবেন মাই নেম ইজ আনিসুল ইসলাম পরে একটা নিউ লাইন প্রিন্ট করেছে এবং নতুন লাইনে এই জিনিসটা আউটপুট দেখাচ্ছে পরবর্তী লাইন। ওকে, এবার ধরা যাক আমি আরেকটি লাইনে এখানে লিখব আই এম স্টাডিং অ্যাট থাম্পেরে ইউনিভার্সিটি। সেভ করে নিলাম। এবার আউটপুটটা কিরকম আসবে আপনারা একটু চিন্তা করুন। প্রথমে কি আসবে, মাই নেম ইজ আনিসুল ইসলাম, নতুন লাইন প্রিন্ট হবে। তারপর কি প্রিন্ট করবে, আই এম স্টার্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিন্তু কোনো নতুন লাইন নয়। সো একসাথে প্রিন্ট করবে কি, আই এম স্টার্টিং অ্যাট তাম্পেরে ইউনিভার্সিটি। এখানের মধ্যে কি প্রিন্ট করবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ইচ্ছা, কারণ প্রিন্ট এর কাজ হচ্ছে প্রিন্ট করা, যা দিব তাই প্রিন্ট করবে। ওকে, সেটা লক্ষ্য রাখতে হবে। আমি এখানে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি ডট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরিবর্তে, সেভ করে নিলাম। সো আউটপুটটা যেমন ভাবে আসার কথা এক্স্যাক্টলি সেই রকমই আসবে। রান করে দেখাচ্ছি, এখানে এরর দেখাচ্ছে কিসের জন্য, কারণ সেমিকোলন দেইনি। সো কম্পাইলার আপনাকে বলে দেবে, আসলে আইডি আপনাকে বলে দেবে কোন জায়গায় এরর আছে সেগুলো হ্যান্ডেল করার জন্য। ওকে, সো দেখতে পাচ্ছেন, বাট আমি চাচ্ছিলাম আই এম স্টার্টিং এট তাম্পেরে ইউনিভার্সিটির নতুন লাইনে দেখাবে। তো সেই জন্য যে কাজটা করতে পারি, এখানে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি। পারফেক্ট, এবার কোডটা রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে পারফেক্টলি আউটপুট চলে এসেছে। চাইলে আমরা এই নিউ লাইন বলেছি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ধরা যাক মাই এর পরে আমি এই নিউ লাইনটা দিলাম, তাহলে কি হবে, প্রথমে মাই প্রিন্ট করবে, নতুন লাইনে চলে যাবে, তারপর প্রিন্ট করবে নেম ইজ আনিসুল ইসলাম। সেভ করে দেখাচ্ছি, পারফেক্টলি দেখাচ্ছে যেমনটা দেখানোর কথা। ওকে, সো যাই হোক, তাহলে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এখানে একটি মাত্র ক্যারেক্টারের সাথে আপনারা পরিচিত হয়েছেন, যেটি হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। এছাড়াও অনেকগুলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার রয়েছে, আমি এখানে জাস্ট আপনাদের কুইকলি দেখাচ্ছি, যেহেতু আমি বলেছি বিস্তারিত আলোচনা করার দরকার নেই, একান্ত ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি। সো এখানে অনেকগুলো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে, তার মধ্যে শুধুমাত্র এই ব্যাকস্ল্যাশ এন নিউ লাইনটা আমি ব্যবহার করেছি। ব্যাকস্ল্যাশ টি এর ব্যবহারটাও আমি দেখাতে পারি চাইলে। এখানে ধরা যাক আমি এখান থেকে সবকিছু সরিয়ে দিচ্ছি, প্রিন্টএফ হাই দেন ব্যাকস্ল্যাশ টি হ্যালো, সেভ করে নিলাম, রান করে দেখাচ্ছি। আউটপুটে দেখতে পাচ্ছেন প্রথমে হাই, তারপর স্পেস, মূলত 4টি স্পেস পরে দেখাচ্ছে হ্যালো। এই 4টি স্পেস দেখানোর উদ্দেশ্য, কারণটা কি, কারণটা হচ্ছে এই টি প্রথমে হাই প্রিন্ট করবে, কিন্তু এই ব্যাকস্ল্যাশ টি প্রিন্ট করবে না, কারণ ব্যাকস্ল্যাশ টি হচ্ছে একটি স্কেপ সিকোয়েন্স। এর কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজ করবে। তো এটা কি করবে, টি মানে ট্যাব, এটা 4টা করে স্পেস প্রিন্ট করে দেবে, সেটাই করে দিয়েছে। আর যদি এখানে এন দিতাম তাহলে কি হবে, এই ব্যাকস্ল্যাশ এন এর কাজ কি, এটি নিউ লাইন প্রিন্ট করা। সো হাই পরে কি করবে, একটি নিউ লাইন প্রিন্ট করবে এবং হ্যালো দেখাবে। এখন এই নাম্বার অফ নিউ লাইন, কতগুলো নিউ লাইন চাচ্ছেন সেটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা মতো এখানে আমি চাইলে 3টি নিউ লাইন দিতে পারি। সো আউটপুটকে সাজানোর জন্যই মূলত এই স্কেপ সিকোয়েন্স বা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার গুলো ব্যবহার করা হয়। সো আমি এখানে রান করে দেখাচ্ছি আবার। দেখতে পাচ্ছেন হাই পরে 3টি নিউ লাইন আছে এবং তারপরে হ্যালো প্রিন্ট করা দেখাচ্ছে এখানে। সো যাই হোক, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা লাভ করা হয়ে গেল। এবার আমি কমেন্ট সম্পর্কে, যেটা সম্পর্কে বলতে চাচ্ছিলাম মূলত প্রথমে, এই কমেন্ট কি সেটা দেখাচ্ছি আপনাদের। ধরা যাক আমি এমন একটি প্রোগ্রাম তৈরি করব, প্রোগ্রামটা কি করবে, আমার ডিটেইলস প্রিন্ট করবে। সো রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস ইওর ডিটেইলস, অথবা দ্যাট প্রিন্টস ইওর বায়ো, যেটা আমার ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশনগুলো হয়তো বা প্রিন্ট করে দেখাবে। সো এই যে একটা প্রোগ্রাম আমি এইখানে এই যে লাইনটা লিখলাম, এটার উদ্দেশ্য কি, যাতে করে যখন কেউ প্রোগ্রামটা পড়বে যাতে বুঝতে পারে এই এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্যটা কি। সো আমি সেই জন্য যে কাজটা করব, এবার যদি আমি ধরা যাক আমি এখানে প্রিন্টএফ এর মধ্যে আমার নাম প্রিন্ট করছি, প্রথমে জাস্ট নাম প্রিন্ট করছি। সো আমি সবার শেষে অবশ্যই সেমিকোলন দিব, সেভ করে নিলাম, প্রোগ্রাম রান করব, ডেফিনেটলি এরর দেখাবে, কারণ এই লাইনটা আমার প্রোগ্রামের মধ্যে নয়। সো এখানে এরর দেখাচ্ছে, কোনো কিছুই এটা বোঝা যাচ্ছে না। সো এটাকে আমি কমেন্ট করে দেব, এটা একটা নোট আমি রাখতে চাচ্ছি। সো যদি কখনো কোনো কিছু নোট রাখতে চান সেক্ষেত্রে সেই লাইনটাকে কমেন্ট করে দিতে পারেন। কমেন্ট করার সিস্টেম হচ্ছে এরকম দুইটি স্ল্যাশ দিয়ে দিবেন, তাহলে এই লাইনটি কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। দুই ধরনের কমেন্ট রয়েছে, আমি এই দুই ধরনের কমেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখবেন,
কমেন্ট রয়েছে দুই ধরনের, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট করতে হলে আপনি শুরুতে কোন একটা লাইনের শুরুতে এরকম দুইটি স্ল্যাশ দিয়ে দিবেন, তাহলে সেই লাইনটা কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। সেই লাইন আর প্রোগ্রামে কাজ করবে না, বাট একটা সাইড নোট হিসেবে থাকবে। আর মাল্টিপল লাইন কমেন্ট তৈরি করার সিস্টেম হচ্ছে স্ল্যাশ অ্যাস্ট্রিক, তারপরে যতগুলো ইচ্ছে লাইনের মধ্যে লিখতে পারবেন, এবং শেষের দিকে আবার অ্যাস্ট্রিক স্ল্যাশ এরকম। তো যেইভাবে শুরু তার ঠিক অপোজিট ভাবে শেষ করতে হয়। তো এই লাইনগুলো আবার আমি এখানে দেখাচ্ছি তার ব্যবহার। এইখানে মূলত ধরা যাক আমি এই জায়গায় কি করছি, এই জায়গায় আমার নাম প্রিন্ট করছি। তো চাইলে এখানে আমি একটা সাইড নোট রেখে দিতে পারবো, এখানে এই যে কমেন্টের মাধ্যমে প্রিন্টিং মাই নেম। কমেন্ট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, এইদিকে পাশে ব্যবহার না করে ধরা যাক উপরের দিকে আমি এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি। তো কমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোন লাইন দ্বারা কি করা হচ্ছে, কোন জায়গায় কি করা হচ্ছে, যাতে করে যে প্রোগ্রামটা পড়বে তার যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তারপর ধরা যাক আমি আমার ফোন নাম্বার প্রিন্ট করব এইখানে। সো এইখানে আমি প্রিন্টএফ দিয়ে দিলাম, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেটা অবশ্যই কাজ করছে না কারণ আমি তো বাংলাদেশে নেই, তাহলে কিভাবে কাজ করবে। অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে আপনার ফোন নাম্বারে ফোন দিলে ফোন যায় না স্যার, কিভাবে যাবে স্যার, আমি তো বাইরে, সো এই নাম্বার তো যাওয়ার কথা না, তাই না? হোয়াটএভার। সো এখন এই যে এইখানে কি করেছি আমি, মূলত আমার ফোন নাম্বার প্রিন্ট করেছি। সো চাইলে এখানে আমি একটা কমেন্ট রেখে দিতে পারি। সো এই যে কমেন্ট দিয়ে দিলাম, আমি এখানে কি করছি, প্রিন্টিং মাই ফোন নাম্বার, মাই পার্সোনাল ফোন নাম্বার, হোয়াটএভার, একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আর কিছু না। এখন যদি প্রোগ্রামটা রান করি, লক্ষ্য রাখবেন কি প্রিন্ট করবে, জাস্ট আমার নাম প্রিন্ট করবে এবং ফোন নাম্বার প্রিন্ট করবে, কিন্তু লক্ষ্য রাখবেন বাট এই লাইনগুলো কমেন্ট কখনো প্রোগ্রাম কি করবে না, প্রিন্ট করবে না। কমেন্ট ব্যবহারের উদ্দেশ্যই হচ্ছে জাস্ট একটা সাইড নোট রেখে দেয়া, আপনার প্রোগ্রাম যে পড়বে তার বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে কমেন্ট সম্পর্কে বিস্তারিত। আপনারা চাইলে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করতে পারবেন, যেমনটা বলেছি। ধরা যাক আমি এখানে একটা মাল্টিপল লাইন কমেন্ট তৈরি করব, এই যে কমেন্ট শুরু করলাম, এই হচ্ছে কমেন্ট শেষ করলাম। মাল্টিপল লাইন কমেন্ট অর্থাৎ একের অধিক লাইন নিয়ে যদি কাজ করতে চান, এখানে কতগুলো লাইন আমি ইউজ করেছি, মাত্র এক লাইন, সেই জন্য এখানে সিঙ্গেল কমেন্ট ব্যবহার করেছি। এক লাইনের কমেন্টের জন্য আপনি এরকম দুইটা স্ল্যাশ দিবেন সামনের দিকে, তাহলে হয়ে যাবে সিঙ্গেল লাইন কমেন্ট। বাট যদি ধরা যাক এখানে উদাহরণস্বরূপ প্রোগ্রামার, আমার নাম, ডেট দিয়ে দিচ্ছি সাপোজ 14/3 দেন 1990। সো একের অধিক লাইন কিন্তু এখানে রয়েছে, সেই জন্য এগুলোকে আমি কি করেছি, এই মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে রেখে দিয়েছি। সো যদি একের অধিক লাইন থাকে কমেন্ট করার জন্য, সেক্ষেত্রে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করা বেটার অপশন। যাই হোক, তো অনেকক্ষণ ধরেই অনেক কিছু বলছি, আশা করি তাহলে কমেন্ট সম্পর্কে আপনারা জেনে নিয়েছেন। এই কমেন্টের উদ্দেশ্য কি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কমেন্টের উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামের উদ্দেশ্য সহজভাবে বোঝানোর জন্য, প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা লিখে রাখার জন্য, যাতে করে কেউ পড়লে বুঝতে পারে যে কোন লাইনে কি করা হচ্ছে। এই ছিল কমেন্ট সম্পর্কে বিস্তারিত। এবার আমি আলোচনা করব কিওয়ার্ড, ভেরিয়েবল, ডেটা টাইপ। তিনটি খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এই তিনটি টপিকের মাধ্যমেই আসলে আমাদের লাইফ শেষ হয়ে যাবে। এই তিনটি টপিক খুবই বিস্তারিত। কিওয়ার্ড এবং হয়তোবা কিওয়ার্ড এত বিস্তারিত বলার দরকার নেই, বাট ভেরিয়েবল খুব বিস্তারিত বলতে হবে, কারণ ভেরিয়েবল দেখবেন একটা প্রোগ্রামের অনেক জায়গায় রয়েছে। ভেরিয়েবল, ডেটা টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বলা যায় প্রোগ্রামে। ওকে, সো একটু বিরতি নিয়ে নিচ্ছি। আসলে একসাথে কথা বলা এত ইজি না, ডেফিনেটলি অনেক ঝামেলার এবং খুবই টাফ। ওকে সাইড, সরি একটু সময় যেহেতু নিয়েছি, তাহলে কথা বলে নিচ্ছি, এখানে আপনাদের মেসেজগুলো দেখে নিচ্ছি। সিলেট ঘুরতে যাচ্ছি, আপনার সাথে দেখা করব। সাইদুল বলেছেন হ্যাঁ সিলেট ঘুরতে যান, কোনো সমস্যা নেই, বাট আমি আনফর্চুনেটলি ফিনল্যান্ডে আছি। সো কোথায় দেখা করবেন, ফিনল্যান্ডে দেখা করবেন। ইন্ডিয়া থেকে বিশ্বজিৎ দাস জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া থেকে যারা জয়েন করেছেন আমার সাথে, কলকাতা থেকে অনেকেই ফলো করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজন বলেছেন হ্যাঁ এটা ঠিক, আসলে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা বলার কোনো দরকার নেই, বাট কোন কলেজ থেকে দেখছেন সেটা বললে সমস্যা নেই, কারণ হয়তো বা আপনার কলেজের স্টুডেন্ট হয়তো দেখে মোটিভেটেড হবে। সো হোয়াটএভার, এটা আপনাদের এখানে শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, এখানে বলেছেন স্যার ক্লাসগুলো নামাজের টাইম বাদ দিলে ভালো হয়। আসলে আপনি নামাজ পড়ে নিন, নামাজ পড়তে সমস্যা নেই, এটা লাইভ, সো এটা চলবে এবং এটা রেকর্ড হয়ে যাবে। আমি যে বর্তমানে যে দেশে আছি এখানে এই মুহূর্তে নামাজ চলতেছে না। সো আমার সুবিধা মতো একটু সময়টা বের করে নিয়েছি। আমি দুঃখিত যদি আপনাদের সেই সময়ে অনেক কাজ থাকে, সেটা আমি আসলে সেটা কনসিডার করতে পারছি না। বাট অবশ্যই নামাজটা পড়া ইম্পর্টেন্ট, নামাজ পড়েও আপনারা জয়েন করতে পারেন। এছাড়াও এই লাইভটা আমি অলরেডি ইউটিউবে দিয়ে দেবো, সো নামাজটা পড়ে নিতে পারেন সেই সম্পর্কে।
এমসিকিউ সিকিউ সে সম্পর্কেও আলোচনা করব ডেফিনেটলি শেষের দিকে। ওকে ফাইন। ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার ভিডিও ক্রিয়েট করলে অনেক উপকৃত হতাম। আমি এই নিয়ে অলরেডি বলে ফেলেছি, এই টপিকগুলো নিয়ে আমি আসলে করার সময় নাই, বা এগুলো একটু জটিল মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি। বোঝাতে গেলে জটিল হয়, নিজের কাছে বুঝতে ইজি মনে হয়। ওকে রাইট, চলুন আবার শুরু করি। আমরা এবার শিখবো ভেরিয়েবল সম্পর্কে। ভেরিয়েবল জিনিসটা কি, কিওয়ার্ড জিনিসটা কি, এই জিনিসগুলো আমরা একটু জেনে নিই এবার। কিওয়ার্ড সম্পর্কে বলার আগে লক্ষ্য রাখবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিছু বেসিক জিনিস জানতে হয়। যেমন ধরেন ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে প্রথমে অ্যালফাবেট শিখতে হয়েছে, এ বি সি ডি এগুলো শিখতে হয়েছে। তারপর এগুলো দ্বারা ওয়ার্ড তৈরি করা শিখেছেন, ওয়ার্ড থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ, এরকম উপরের দিকে গিয়েছেন। তো এক্স্যাক্টলি সি প্রোগ্রামিং শুরু করতে হলে কিছু বেসিক জিনিস জানতে হয়। কি কি সিম্বল সি প্রোগ্রামিং এ ব্যবহার করা যায়, ভেরিয়েবল জিনিসটা কি, কিওয়ার্ড কি, তারপর বিভিন্ন ধরনের স্টেটমেন্ট কি, এই জিনিসগুলো বুঝতে পারলেই আপনারা সি প্রোগ্রামিং খুব সহজে বুঝতে পারবেন। তো ভেরিয়েবল কিওয়ার্ড এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলোকে বলা হয় সি প্রোগ্রামিং এর টোকেন, অর্থাৎ যে জিনিসগুলো না জানলে না হবে সেটা হচ্ছে টোকেন। এগুলো জানতেই হবে সি প্রোগ্রাম শুরু করার জন্য। তো এখানে সি এর টোকেন গুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারকে অনেক সময় ভেরিয়েবল বলা হয়। আইডেন্টিফায়ার মানে হচ্ছে কোনো কিছুর নাম। স্ট্রিং, স্ট্রিং সম্পর্কে অলরেডি আপনারা জেনে নিয়েছেন, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয়কে আমরা স্ট্রিং বলি। স্ট্রিংকে অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখতে হয়। স্পেশাল সিম্বল মানে হচ্ছে ধরেন বিশেষ যে ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর সেমিকোলন, এগুলো হচ্ছে স্পেশাল সিম্বল। অপারেটর সম্পর্কে অবশ্যই আলোচনা করব। অপারেটর মানে হচ্ছে যোগ বিয়োগ, এই যে যে সিম্বলগুলো আমরা ব্যবহার করি গাণিতিক হিসাব নিকাশের জন্য, যে সিম্বল ব্যবহার করি তাদেরকে অপারেটর বলা হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। প্রথমে কিওয়ার্ড দিয়ে শুরু করছি। কিওয়ার্ড মানে অলরেডি বলেছি কিছু রিজার্ভ শব্দ বা সংরক্ষিত শব্দ, যেগুলো নির্দিষ্ট অর্থ বহন করে প্রোগ্রামে। ওকে, সি প্রোগ্রামিং এ প্রায় 32টির মতো কিওয়ার্ড রয়েছে। এগুলো হয়তো এখন 3300 3400 হতে পারে, হোয়াট এভার, আপডেটের উপর নির্ভর করে। তো কিওয়ার্ড গুলো চেনার খুবই সহজ উপায়, যেমনটা বলেছি, আমার নীল কালার থাকবে যখন প্রোগ্রাম করবেন, এবং কিওয়ার্ড গুলো সবগুলো ছোট হাতের থাকবে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো কিওয়ার্ড যদি কখনো আপনি ক্যাপিটাল লেটার ইউজ করে তৈরি করেন, সেটা কিন্তু কিওয়ার্ড হবে না। সো এইখানে একটা ইনভ্যালিড কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপিটাল আই ব্যবহার করা হয়েছে, অবশ্যই এটা ইনভ্যালিড। বাট কিওয়ার্ড বলেছি সবগুলোই ক্যারেক্টার কি হতে হবে, ছোট হতে হবে। একটা কিওয়ার্ডের মধ্যে যদি আপনি ফাঁকা স্থান রাখেন, সেটাও ইনভ্যালিড কিওয়ার্ড। সো ধরা যাক এখানে আমি যে ইন্ট ব্যবহার করেছি, এখানে যদি আমি ফাঁকা স্থান রাখি, এটা কি হয়ে যাচ্ছে, এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সাপোজ এটা যদি আমি ক্যাপিটাল আই দিই, সেটাও হচ্ছে কি ইনভ্যালিড কিওয়ার্ড। সো এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। কিওয়ার্ডগুলো সবসময় ছোট হাতের। কিওয়ার্ডগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ ব্যবহার করার মানে যত বেশি ব্যবহার করবেন তত বেশি আসলে আপনাদের মধ্যে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এছাড়াও আরো অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, আপনারা আস্তে আস্তে সবগুলো কিওয়ার্ডের ব্যবহার দেখবেন, কোনো সমস্যা নেই। এবার আমি ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আজকের ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে আলোচনা করব ভেরিয়েবল সম্পর্কে। ভেরিয়েবল কেন প্রয়োজন সেটা সম্পর্কে প্রথমে এখানে বলে নিচ্ছি। আমি এখান থেকে যা যা আছে সবই সরিয়ে দিচ্ছি। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েবল। ওকে, কিওয়ার্ড কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধরা যাক আমি এখানে আমার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আমি প্রিন্ট করে দিতে চাচ্ছি। মাই স্টুডেন্ট আইডি, আমার স্টুডেন্ট আইডিটা আমি প্রিন্ট করতে চাচ্ছি 1302020017 হোয়াটএভার। জানি না কি প্রিন্ট করলাম, কোথাকার আইডি প্রিন্ট করলাম, মনে হচ্ছে এটা আমার ইউনিভার্সিটির আইডি, 4 বছরের 5 বছরের আগের আইডি, এখনো মনে আছে, হোয়াটএভার। যাই হোক, তারপর ধরে নিচ্ছি আবারও মাই ফার্স্ট আইডি। যাই হোক, কিছু রাফ মেসেজ দিচ্ছি, এখানে বোঝার এত দরকার নেই। এখন বিষয় হচ্ছে যে অবশ্যই সেমিকোলন দিতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। সেভ করে নিচ্ছি, প্রোগ্রামটা রান করলে অবশ্যই রান করা হবে। আমরা চাইলে নিউ লাইন ব্যবহার করতে পারি প্রোগ্রামে, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, অবশ্যই ডবল কোটেশনের মধ্যে। ওকে, সেভ করে নিলাম, আবারও রান করছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকবার আমরা দেখছি, এই ইনফরমেশন গুলো যদি আপনারা দেখতে না চান, সেক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করতে পারেন, এই রিটার্ন জিরোর পরিবর্তে আপনারা গেট সিএইচ মানে গেট ক্যারেক্টার, এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। সো রিটার্ন জিরো ব্যবহার করলে হবে, গেট ক্যারেক্টার করলে হবে, দুইটার মধ্যে একটা ব্যবহার না করলেও প্রোগ্রাম চলবে, কোনো সমস্যা নেই। এই যে রান করে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম চলছে। তো এবার আননেসেসারি যে জিনিসগুলো সেগুলো আর দেখছি না।
এবার ঘটনা হচ্ছে আমার প্রোগ্রামে হয়তো বা আমার আইডিটা অনেকবার লেখার দরকার হবে, সো বারবার এরকম লেখা নিশ্চয়ই অনেক ঝামেলার। তো আমরা কি করতে পারতাম, এই ভ্যালুগুলোকে আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারতাম, অর্থাৎ কোনো কিছুর মধ্যে স্টোর করে রাখতে পারতাম। কোনো কিছুর মধ্যে স্টোর করা, সেটাই হচ্ছে আসলে মূলত ভেরিয়েবল। ধরা যাক আমরা যখন বীজগণিত করেছিলাম অনেক সময় এরকম করেছি, এক্স এর মধ্যে 5 রেখেছি, ওয়াই এর মধ্যে সাপোজ 10 রেখেছি, তারপরে এই এক্স ওয়াই কে নিয়ে অনেক জায়গায় কাজ করেছি, তাই না? অথবা এরকম এক্স প্লাস ওয়াই দেন মাইনাস ওয়াই হোয়াটএভার, এরকম অনেক কাজ করেছি আমরা, তাই না? সো অথবা এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। সো প্রোগ্রামে অনেক কাজই করেছি, বাট ভেরিয়েবলের মধ্যে আসলে এগুলোকে ভেরিয়েবল বলা হয়। এই যে এক্স ওয়াই এগুলো হচ্ছে ভেরিয়েবল। কেন? কারণ এগুলোর মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো, এগুলো স্টোর করতে পারবে, এগুলো কি করতে পারবে, সংখ্যা বা যে কোনো ডাটা তাদের মধ্যে রাখতে পারবে। সো এই জন্য এদেরকে ভেরিয়েবল বলা হয়। সো ভেরিয়েবল বা চলক হচ্ছে যাদের মধ্যে ডেটা রাখা যায়, যাদের মধ্যে ভ্যালু রাখা যায়, সেগুলো হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই যে 130202, এই যে এত বড় একটা জিনিস অথবা বারবার ব্যবহার করা লাগবে, তো এই জিনিসটাকে আমি চাইলে এক্স এর মধ্যে রেখে দিতে পারতাম, তারপর সেই এক্সটাকে বারবার ব্যবহার করতে পারতাম, তাই না? সো এই জন্য আমি এখান থেকে এটা কেটে নিচ্ছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি। বাট একটা বিষয় এখানে এখনো ঝামেলা রয়েছে, সেটা হচ্ছে যে এই যে এক্স, ধরা যাক আমি এখানে বললাম একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, এই এক্স এর মধ্যে কোন ধরনের ডাটা রাখা যাবে সেটা কিন্তু বলে দিতে হবে। এখন ডাটা হতে পারে পূর্ণ সংখ্যা, ডাটা হতে পারে দশমিক সংখ্যা, ডাটা হতে পারে স্ট্রিং, অনেক কিছুই হতে পারে। ডাটা হতে পারে একটা সিঙ্গেল ক্যারেক্টার, যদি সিঙ্গেল ক্যারেক্টার হয় সেক্ষেত্রে অবশ্যই উভয় দিকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই জিনিসটা অথবা আগে বলিনি, এবার বলে দিচ্ছি। সো ডাটার বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, ডাটা টাইপ রয়েছে। সো ডাটা টাইপ আপনাকে অবশ্যই বুঝতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা টাইপ দেওয়া আছে। ডাটা টাইপ যেগুলো আছে, যেমন এই যে সিঙ্গেল ক্যারেক্টার, এগুলোকে আমরা ক্যারেক্টার জাস্ট বলে থাকি। এই যে 1 to 5 এটাকে পূর্ণ সংখ্যা বলে থাকি। পূর্ণ সংখ্যাকে যে কিওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইন্ট কিওয়ার্ড। ক্যারেক্টারগুলোকে যে কিওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে CHAR, কার ক্যারেক্টার। তারপর দশমিক সংখ্যাগুলো বোঝানোর জন্য দুইটি জিনিস ব্যবহার করা হয়, একটি হচ্ছে ফ্লোট এবং অন্যটি হচ্ছে ডবল। ফ্লোটের সাইজ ছোট, যেটা এখানে দেখতে পাচ্ছেন 4 বাইট মেমোরিতে জায়গা নেয়, ডবল মেমোরিতে জায়গা নেয় 8 বাইট। সো অনেক সময় আপনাদের পরীক্ষার কোশ্চেন আসতে পারে যে ক্যারেক্টার মেমোরিতে কত বাইট জায়গা নেয়, তারপর ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা নেয়। হয়তো অনেক বইয়ে দেখবেন ইন্টিজার 2 বাইট জায়গা নেয় দিয়েছে, বা অনেক বইতে 4 বাইট। সো এটা আসলে সিস্টেমের উপর ডিপেন্ড করে, বাট আমি যেটা দেখেছি সোফার 4 বাইট, সো এখানে 4 বাইটই রেখে দিয়েছি। ওকে, সো ডাটা টাইপ আপনাদের বুঝতে হবে, যে কোন ধরনের ডাটা নিয়ে কাজ করবেন সেই ডাটার টাইপটা আপনাকে বুঝতে হবে। তো ধরা যাক আমি বলেছি আমি 1302020017, এটা পুরোটাই পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা আমি রাখতে চাচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে, সেক্ষেত্রে এই ভেরিয়েবলের পূর্বে আমি বলে দেব এটা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করবে। সো এই এক্স কোন ডাটা টাইপ নিয়ে কাজ করবে? ইন্টিজার। অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় তার আগে ডাটা টাইপটা বলে দিতে হবে, এবং অবশ্যই শেষের দিকে আমরা কি দেব? সেমিকোলন দেব। এবার চাইলে আমি কি করতে পারি, এই এক্স এর ভ্যালুটা এখানে প্রিন্ট করে দিতে পারি। কিন্তু এক্স এর ভ্যালু প্রিন্ট করতে হলে আরেকটা কাজ করা লাগবে, সেটা কি এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরা যাক ক্যারেক্টার ডাটা টাইপ প্রিন্ট করতে হলে আপনাকে ইউজ করতে হবে %c। এই %c কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ পার্সেন্ট দ্বারা যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করা। তো আমরা প্রিন্ট করব কাকে? ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভ্যালু। সো আমাকে ব্যবহার করতে হবে %d। %d মানে হচ্ছে ডেসিমাল, অর্থাৎ পূর্ণ সংখ্যা। অনেকেই %i ও ব্যবহার করেন, %i মানে হচ্ছে ইন্টিজার। ফ্লোট প্রিন্ট করতে হলে %f, ডবল প্রিন্ট করতে হলে %lf। সো এখানে যেহেতু আমি x কে প্রিন্ট করব, x হচ্ছে ইন্টিজার টাইপের, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে %d। এবার লক্ষ্য রাখবেন ডবল কোটেশনের শেষের দিকে কমা দিয়ে বলে দেব এই %d কাকে প্রিন্ট করবে। এই %d কাকে প্রিন্ট করবে? x কে প্রিন্ট করবে। এক্স্যাক্টলি এইখানেও আমি এই কাজটা করতে পারি, এই পুরোটা না লিখে কাকে প্রিন্ট করতে চাচ্ছি? x কে। x কি ডাটা টাইপ? ইন্টিজার, সুতরাং দিতে হবে %d, এবং ডবল কোটেশনের শেষের দিকে সবসময় বলে দিতে হবে যে সে কাকে প্রিন্ট করতে যাচ্ছে, সে x কে প্রিন্ট করতে যাচ্ছে। এবার যদি আমি কোডটা সেভ করে রান করি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। তাহলে ভেরিয়েবলের উদ্দেশ্য কি? ভ্যালু স্টোর করে রাখা, এতে করে পরবর্তীতে যতবার ইচ্ছা আমরা তাকে ব্যবহার করতে পারবো। ওকে, সো আশা করি ভেরিয়েবলের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার এই ভেরিয়েবলের নাম, আমি এখানে x দিয়েছি, আপনি y দিতে পারবেন। সো y দিলে অবশ্যই এখানে কি দেওয়া লাগবে? আপনাকে y দেওয়া লাগবে, ডেফিনেটলি এখানে y দেওয়া লাগবে। সেভ করে নিচ্ছি, রান করে দেখাচ্ছি।
রাইট, এবার ধরা যাক আমি যদি কখনো ভগ্নাংশ নিয়ে কাজ করি অর্থাৎ 10.5, কিন্তু 10.5 কে তো আর পূর্ণ সংখ্যা বলা যাবে না, সো ডাটা টাইপ চেঞ্জ করে দিতে হবে। ভগ্নাংশ সংখ্যার জন্য আমি বলেছিলাম দুই ধরনের ডাটা টাইপ ব্যবহার করা যাবে, ফ্লোট অথবা ডবল। সো ধরা যাক আমি এখানে ফ্লোট ব্যবহার করছি, এবার ঠিকঠাক আছে। এবার কথা হচ্ছে যে ফ্লোট ডাটা টাইপকে প্রিন্ট করতে হলে কি ব্যবহার করতে হবে বলেছিলাম, পার্সেন্ট এফ ব্যবহার করতে হবে। ওকে, সো এখানে অবশ্যই কি দিতে হবে, পার্সেন্ট এফ, আদারওয়াইজ প্রোগ্রাম কিন্তু কাজ করবে না। সো সেভ করে নিলাম, রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি প্রিন্ট করতেছে। এবং এইখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, দশমিকের পরে নর্মালি বাই ডিফল্ট 6 ঘর প্রিন্ট করবে, এটা হচ্ছে ফ্লোটের উদ্দেশ্য, দশমিকের পরে 6 ঘর প্রিন্ট করবে। যদিও এখানে দশমিকের পরে 1 ঘর দিয়েছি, বাট এটা 5 পরে 5টা জিরো আরো প্রিন্ট করেছে, দ্যাট মিনস দশমিকের পরে ফ্লোট কি করে 6টি ঘর প্রিন্ট করে থাকে, এই পার্সেন্ট এফ মূলত। আর ডবল ব্যবহার করলে 6 ঘরের উপর নিয়ে কাজ করতে পারে ডবল। সো ডবল ডাটা টাইপ এক্স্যাক্টলি দশমিক সংখ্যা নিয়ে কাজ করবে, কিন্তু সে মেমোরিতে বেশি জায়গা নেয়। সো ফ্লোটের চেয়ে যদি বেশি, অর্থাৎ ধরা যাক দশমিকের পরে যদি আপনি 6 ঘরের বেশি ঘর নিয়ে কাজ করতে চাচ্ছেন, উদাহরণস্বরূপ 1 2 3 4 5 6 এখানে দেখছেন দশমিকের পরে 6 ঘরের বেশি আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ডবল ডাটা টাইপ ব্যবহার করব। ওকে, সো এখানে ডবল ডাটা টাইপ দেবো, এবং ডবল ডাটা টাইপ দিলে যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পার্সেন্ট এলএফ, মানে হচ্ছে লং ফ্লোট। সো এখানে দিতে হবে পার্সেন্ট এলএফ। তো আশা করি ডাটা টাইপ কি কি ডাটা টাইপ আপনারা দেখেছেন, আপনারা ইন্টিজার ডাটা টাইপ সম্পর্কে জেনেছেন। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ, ডবলও হচ্ছে ভগ্নাংশ। ছোট ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে 6 ঘরের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে আমরা ফ্লোট ব্যবহার করব, 6 ঘরের উপরে দশমিক সংখ্যার জন্য আমরা ডবল ব্যবহার করব। আরেকটি ডাটা টাইপ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপ। সো ক্যারেক্টার ডাটা টাইপ মানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে যদি কখনো কাজ করেন, ধরা যাক আমি এখানে এক্স বা এখানে আমি এ, এই ভ্যালুটাকে, এই ক্যারেক্টারটাকে আমি রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে। ওকে, সো যখনই সিঙ্গেল ক্যারেক্টার ব্যবহার করবেন অবশ্যই উভয় দিকে সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে। এবার যদি প্রোগ্রামটা রান করে ডেফিনেটলি এরর দেখাবে, কারণ একটা ক্যারেক্টারকে আমরা ডবল ডেটা টাইপের মধ্যে রাখতে যাচ্ছি। সো এখানে ডেটা টাইপ চেঞ্জ করে দিতে হবে, ক্যারেক্টার লিখতে হবে। এবার এই ওয়াই কি ডাটা টাইপের, ক্যারেক্টার ডাটা টাইপের। সো ওয়াই কে যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করব, ক্যারেক্টার ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, যেটা হচ্ছে পার্সেন্ট সি। সো ফরম্যাট স্পেসিফায়ার চেঞ্জ হয়ে যাবে। সো ডাটা টাইপের উপর নির্ভর করবে কি ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আপনারা ব্যবহার করতে যাচ্ছেন। প্রোগ্রামটা যদি রান করে দেখাই, দেখতে পাচ্ছেন মাই স্টুডেন্ট আইডি এ ইজ মাই ফার্স্ট আইডি দেখাচ্ছে, হোয়াট এভার। সো আশা করি ডেটা টাইপ, ভেরিয়েবল, ফরম্যাট স্পেসিফায়ার, তিনটা বিষয় সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন। এই তিনটা বিষয় ইম্পর্টেন্ট, এই তিনটা বিষয় রিলেটেড অনেক ধরনের এমসিকিউ পরীক্ষা থাকে। সো বিষয়গুলো বুঝতে পারলে অবশ্যই আনসার দিতে পারবেন আপনারা। আবারও এখান থেকে দেখে নিন, যদি কখনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হয় ইন্ট ডাটা টাইপ অর্থাৎ ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করবেন, এটি মেমোরিতে 4 বাইট জায়গা নেয়। এবং ইন্ট ভেরিয়েবল প্রিন্ট করতে হলে কি করতে হবে, পার্সেন্ট ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। অনেকেই পার্সেন্ট আইও ব্যবহার করেন, সেটাও ঠিকঠাক থাকবে। যেমন আমি এখানে উদাহরণ দেখাচ্ছি, ধরা যাক ওয়াই এর মধ্যে 10 রাখলাম, এইখানে এবার 10 কে প্রিন্ট করতে হলে পূর্ণ সংখ্যাকে পার্সেন্ট ডি দিতে পারি, আমরা পার্সেন্ট ডি দিতে পারি, সেটা অবশ্যই কাজ করবে। রান করে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন 10 প্রিন্ট করতেছে। বাট যদি আমরা পার্সেন্ট আই দেই সেক্ষেত্রে কি হবে সেটা দেখাচ্ছি। সেভ করে নিলাম, রান করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সেম আউটপুট দেখাচ্ছে। তাহলে আই মানে ইন্টিজার, পার্সেন্ট ডি মানে ডেসিমাল, দুইটাই ব্যবহার করা যাবে ইন্টিজার ডাটা টাইপের ক্ষেত্রে। ওকে, এখানে অনেকগুলো নিউ লাইন চাইলে রাখতে পারি, নিউ লাইনগুলো আসলে কম্পাইলার এখানে কোনো ইয়ে করবে না, এটাগুলো নিয়ে প্রবলেম করবে না। সো আপনাদের ইচ্ছা। ওকে, যখনই প্রোগ্রাম লিখবেন অবশ্যই প্রোগ্রামটা যাতে করে খুবই সহজে বোঝা যায় এমন ভাবে লিখবেন, ইনডেন্টেশন যে লাইনগুলো আছে সেগুলো ইজি ভাবে লিখবেন, যাতে প্রোগ্রামটা দেখতে সুন্দর লাগে এবং খুব সহজেই যে কেউ দেখে বুঝতে পারে, যাতে হজবরল অবস্থা না হয় আর কি। ওকে, আর এখানে প্রত্যেকটা জিনিস ম্যাটার করে, আপনি ছোট হাতের জিনিসগুলো অবশ্যই ছোট হাতে রাখতে হবে। এবার এই ডবল কোটেশনের মধ্যে স্ট্রিং আপনি বড় হাতের না ছোট হাতের কিভাবে প্রিন্ট করবেন সেটা আপনার ইচ্ছা, বাট প্রিন্টএফ যে লাইব্রেরি ফাংশন এটা সি প্রোগ্রামের ফাংশন, সো এটা আপনি চাইলেই বড় হাতের ডিক্লেয়ার করতে পারবেন না, এইখানে কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। গেট ক্যারেক্টার তারা যখন তৈরি করেছে ছোট হাতের ফাংশন দিয়ে তৈরি করেছে, সো আমি চাইলেই বড় হাতের এইখানে ব্যবহার করতে পারবো না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো যেহেতু ভেরিয়েবল সম্পর্কে আপনারা জেনেছেন, এবার ভেরিয়েবল সম্পর্কে আরেকটু বিস্তারিত বলে মূলত আমি হয়তো আরো 2-3টি প্রোগ্রাম দেখিয়ে আজকে লাইভ শেষ করে দেব। এত বিস্তারিতভাবে বলার উদ্দেশ্য কি, যাতে করে যারা আমার ভিডিওগুলো দেখেননি সি প্রোগ্রামিং এর তাদের কোনো সমস্যা নেই, আমি বিস্তারিত এখানে আলোচনা করে নিচ্ছি, তা যাতে করে আপনারা পুরোপুরি ধারণা লাভ করতে পারেন। আবারও বলে নিচ্ছি, প্রথম লাইভে আমি অনেক কিছুই আলোচনা করেছি থিওরিটিক্যাল, সেকেন্ড লাইভে যা যা করার দরকার তা করছি, থার্ড লাইভে এরকম করব, আমি সিকোয়েন্সে যাব। যেমনটা বলেছি হয়তোবা 7 থেকে 8টি লাইভ সেশনের মাধ্যমে এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা আমি কভার দেব।
এতে করে যারা পরীক্ষার্থী বা যারা পরীক্ষার্থী নন সি প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন উভয়েরই উপকারে আসবে। ওকে, সো আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি, এখানে যা যা দরকার এখান থেকে সরিয়ে নিচ্ছি, এতটুকু সরিয়ে নিচ্ছি। ফাইন, তো একটা ভেরিয়েবলের নাম আপনি কি কি রাখতে পারবেন? ধরা যাক আমি এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এর মধ্যে আমি রাখতে যাচ্ছি 20, এবং যেহেতু এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় ঘোষণার সময় অবশ্যই তার আগে ডাটা টাইপ বলে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। সো এই ভেরিয়েবলের নাম কি কি হতে পারে? এক্স, ওয়াই, জেড, আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারবেন, অবশ্যই পারবেন, বাট তারপরও কিছু নিয়ম আছে যেগুলো ফলো করতে হবে। এখন যদি আমি এখানে 1x দেই, এটা হচ্ছে ইনভ্যালিড। কেন এটা ইনভ্যালিড বা কেন এটা ভুল সেটা জানার চেষ্টা করি এবার আমরা। অর্থাৎ এখন আপনারা শিখবেন ভেরিয়েবল ঘোষণার কি কি নিয়ম আছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মগুলো কি সেটা জানার চেষ্টা করবেন এবার। ওকে, সো আমি আপনাদের নিয়ে যাচ্ছি, এখানে কিছু জিনিস অলরেডি তৈরি করা আছে সেগুলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভেরিয়েবলের নামের মধ্যে কি কি ব্যবহার করতে পারবেন? ব্যবহার করতে পারবেন লেটার, মানে বড় হাতের, ছোট হাতের, অর্থাৎ ক্যাপিটাল স্মল উভয় লেটার ব্যবহার করা যাবে ভেরিয়েবলের নাম হিসেবে, এবং ডিজিট ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 0 থেকে 9 এই ডিজিটগুলো ভেরিয়েবলের নামের মাঝে ব্যবহার করতে পারবেন। আর আরেকটি স্পেশাল সিম্বল ব্যবহার করতে পারবেন, আন্ডারস্কোর। অনেকেই ডলার সিম্বলও ব্যবহার করতে পারেন, অবশ্যই ডলার সিম্বল ব্যবহার করা যায়, বাট এই ডলার সিম্বলটা আসলে রিজার্ভ রাখা হয়েছে যে কোয়েরির জন্য, বাট ডলার সিম্বল ব্যবহার করা যায়, সো এটাও ভ্যালিড এনিওয়ে। তো মেইন ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য রাখবেন, লেটার, ডিজিট, আন্ডারস্কোর, ডলার, এই জিনিসগুলো ব্যবহার করা যাবে, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা যাবে না, একেবারে সিম্পল বিষয়। তাহলে এখান থেকে কোন ভেরিয়েবলগুলো ঠিকভাবে লেখা আছে, কোনগুলো ভুলভাবে লেখা আছে সেগুলো খুঁজে নিন তো। ফাইন, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন রুল নাম্বার ঠিক আছে, কারণ আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, বাট এটা ঠিক নয়। কেন? কারণ উভয় দিকে ডবল কোটেশন তো ব্যবহার করা যায় না ভেরিয়েবলের নাম হিসেবে। আনিস ঠিক ছিল, বাট অ্যাট সিম্বল যেহেতু ব্যবহার করা যায় না, সো পুরো ভেরিয়েবল এটা অবৈধ ভেরিয়েবল, ইনভ্যালিড। পরীক্ষায় অনেক সময় আসে যে নিচের কোনটি ইনভ্যালিড বা অবৈধ চলক, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। সো এই জিনিসটা একটু মাথায় রেখে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন। এখানে অনেকগুলো উদাহরণ দেখতে পাচ্ছেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট 102 এটা ভ্যালিড ভেরিয়েবল, কারণ এখানে লেটার এবং ডিজিট ব্যবহার করা হয়েছে, কোনো সমস্যা নেই, বাট এটা ইনভ্যালিড কারণ এই স্পেশাল ক্যারেক্টার আসলে আমরা অ্যালাউড নয়, আমরা ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করতে পারবো মাত্র দুইটা স্পেশাল ক্যারেক্টার, একটা হচ্ছে আন্ডারস্কোর, অন্যটা হচ্ছে ডলার। সো ডলার আনিস অবশ্যই ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ইনভ্যালিড গুলো আমি দেখিয়ে দিচ্ছি। রাইট, ডিজিট ভেরিয়েবলের নাম বা চলকের নাম কখনো ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। সো ডিজিট ব্যবহার করা যাবে ঠিক আছে, অঙ্ক ব্যবহার করা যাবে ঠিক আছে, বাট শুরুতে থাকতে পারবে না, সেটা লক্ষ্য রাখতে হবে। মাঝখানে থাকতে পারবে, শেষের দিকে থাকতে পারবে, বাট কখনোই চলকের নামের শুরুর দিকে থাকতে পারবে না। সো 1 নাম্বার এটা ইনভ্যালিড, কারণ শুরুর দিকে এখানে ডিজিট ব্যবহার করা হয়েছে। নাম্বার 1 ভ্যালিড ভেরিয়েবল, অবশ্যই ডেফিনেটলি ভ্যালিড ভেরিয়েবল। তারপর এ টু বি আন্ডারস্কোর নাম্বার 1 অবশ্যই ভ্যালিড। আমরা শুধু বলেছি ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, তার মানে এই নয় যে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে না, অবশ্যই শুরু হতে পারবে আন্ডারস্কোর দ্বারা। এ টু বি অবশ্যই ভ্যালিড ভেরিয়েবল, কারণ এখানে লেটার দ্বারা শুরু হয়েছে 96 টাইম। এখানে এটা ভ্যালিড না ইনভ্যালিড বলুন তো আপনারা? অবশ্যই ইনভ্যালিড, কারণ এটা ডিজিট দিয়ে শুরু হয়েছে। তারপর কোনো কিওয়ার্ড বা ফাংশন ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, যেমন ফ্লোট একটা কিওয়ার্ড, এটা ভেরিয়েবল হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন না। তো ভেরিয়েবল হিসেবে মানে আমি কি বোঝাচ্ছি, আবার এখানে নিয়ে যাচ্ছি। ধরা যাক আপনারা কি করলেন, এখানে এক্স এর পরিবর্তে ফ্লোট লিখলেন, ফ্লোটের মধ্যে 20 রাখতে যাচ্ছেন না, সেটা পারবেন না, কারণ ফ্লোট একটা কিওয়ার্ড, সো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। বাট আপনি চাইলে এরকম লিখতে পারেন, এবার কিন্তু এটা কিওয়ার্ড না, কারণ যেহেতু এখানে একটা ক্যাপিটাল লেটার আছে, সো এটা ঠিক আছে, এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাপোজ আপনি এখানে ইন্টের মধ্যে 20 রাখতে যাচ্ছেন, কিন্তু ইন্টের মধ্যে 20 রাখতে পারবেন না, কারণ ইন্ট হচ্ছে একটা কিওয়ার্ড। বাট যদি আমি এরকম ক্যাপিটাল আই দিয়ে দিই, এবার কিন্তু এটা কিওয়ার্ড না, সো আমি এটা ইউজ করতে পারবো। সো আমরা এই ভেরিয়েবলের নামগুলো কি কি, কিভাবে রাখা যায় বা কি ধরনের নাম ব্যবহার করা যায় সেটাই আসলে জানার চেষ্টা করছি। প্রথমেই বলেছিলাম আপনারা লেটার ব্যবহার করতে পারবেন, ডিজিট ব্যবহার করতে পারবেন, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, তারপর কি ব্যবহার, ডলার সিম্বল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমি যদি এখানে ইন্ট ডলার দেই, তার মধ্যে 20 রাখি, সরি ইন্ট আন্ডারস্কোর দিয়ে 20 রাখি, সেটা ভ্যালিড ডেফিনেটলি। তারপর আমি যদি এখানে ইন্ট ডলার দিয়ে আরো কিছু লিখি, নাম, সেটাও ভ্যালিড ডেফিনেটলি। তারপর যদি ছোট হাতের এনইউএম দেই বা বিআর হোয়াট এভার দেই, সেটাও ভ্যালিড, কারণ এখানে ইনভ্যালিড কিছুই ব্যবহার করছি না। বা যদি ডবল কোটেশনের মধ্যে দেই বা একটা ডবল কোটেশন দেই, এগুলো তো ইনভ্যালিড ক্যারেক্টার, সো এগুলো কি করা যাবে না, চলকের নামের মধ্যে ব্যবহার করা যাবে না।
ধরা যাক আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি, আমার ইচ্ছা হলো আমি এখানে অ্যাট সিম্বল দেব, এটাও করা যাবে না কারণ এটা ইনভ্যালিড ক্যারেক্টার, যেটা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। ওকে, তারপরে আপনারা দেখলেন কি যে ডিজিট দিয়ে কখনো ভেরিয়েবলের নাম শুরু হতে পারবে না। সো নাম 1 ডিজিট শেষে থাকতে পারবে, মাঝখানে থাকতে পারবে, যে কোনো জায়গায় থাকতে পারবে, বাট প্রথম দিকে থাকতে পারবে না, শেষের দিকে বা মাঝখানে থাকতে পারবে। ভেরিয়েবলের নাম কখনোই ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। তারপর আপনারা দেখলেন কি কিওয়ার্ড বা ফাংশনের নাম কখনো আপনারা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবেন না। ধরুন এখানে একটা ফাংশন গেট ক্যারেক্টার, এবার আপনারা চাচ্ছেন যে গেট ক্যারেক্টার ইউজ করতে চাচ্ছেন, এরকম অবশ্যই না ইউজ করা বেটার। ওকে, কোনো ফাংশনের নাম আপনারা ব্যবহার করবেন না। আপনারা চাচ্ছেন মেইন ফাংশনের নাম এখানে চলক হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, এই কাজটা কখনো করবেন না। বাট আপনি যদি ক্যাপিটাল ইউজ করতে চান সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ এটা আর ফাংশন নয়, কারণ এখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলেছি। সো এটা থেকে এটা ডিফারেন্ট, সো এটা ব্যবহার করতে পারবেন। ওকে, যাই হোক, তাহলে আপনারা ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলীগুলো নিশ্চয়ই জেনে নিয়েছেন এইখান থেকে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনো ভেরিয়েবলের মাঝখানে অবশ্যই ফাঁকা স্থান রাখা যাবে না, কোনো ধরনের ব্ল্যাঙ্ক স্পেস রাখতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। তো এটার একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি নাম্বার 1 লিখলাম একটা ভেরিয়েবল, ঠিক আছে, এটা বৈধ ভেরিয়েবল, বাট আমি কি করলাম নাম্বার পরে একটা স্পেস দিয়ে 1 লিখলাম, এটা করা যাবে না, এটা হচ্ছে অবৈধ বা ইনভ্যালিড ভেরিয়েবল। অথবা ধরা যাক আমি দিলাম মাই ফার্স্ট নাম্বার, পারফেক্ট, একেবারে ঠিকঠাক আছে, এতে কোনো সমস্যা নেই, এটা একটা পারফেক্ট ভেরিয়েবল। এটা যদি প্রিন্ট করতে চাই আমরা প্রিন্ট করতে পারবো, কার সাহায্যে? প্রিন্টএফ এর সাহায্যে। এবার লক্ষ্য রাখবেন মাই ফার্স্ট নাম্বার অবশ্যই তার আগে তার ডাটা টাইপ বলে দিতে হবে, যেহেতু পূর্ণ সংখ্যা রেখেছি সুতরাং তার ডাটা টাইপ কি হবে? ইন্ট হবে। সো এবার একটা ইন্টিজার ভেরিয়েবলকে প্রিন্ট করতে হলে আমাদের কি ইউজ করতে হয়? ডবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার। সো %d ব্যবহার করবো, যেহেতু ইন্টিজারকে প্রিন্ট করতে যাচ্ছি। ডবল কোটেশন পরে কমা দিয়ে বলে দিতে হবে কাকে প্রিন্ট করতে যাচ্ছেন। যাচ্ছি মাই ফার্স্ট নাম্বারকে সেভ করে নিলাম, রান করে দেখাচ্ছি, পারফেক্টলি প্রিন্ট করছে। বাট এইখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, আমি বলছি যে এইখানে যদি আমি স্পেস রেখে দিই ভেরিয়েবলের নামের মাঝখানে, সেক্ষেত্রে এটা কি দেখাবে? এরর দেখাবে, রান করা মাত্র এইখানে এরর দেখাবে। সো কোনো ধরনের স্পেস রাখা যাবে না কোনো একটা ভেরিয়েবলের নামের মাঝে। ওকে, এবার যদি আমি চাই যে এরকম দেখাতে যাচ্ছি যে এইখানে আমি এক্স দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন দেখাতে যাচ্ছি যে এক্স কে প্রিন্ট করব, সেটা ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি রান করে। ঠিক আছে, আমি চাচ্ছি এক্স সমান 20 এরকম লেখা উঠবে, আউটপুটে সুন্দর করে দেখাতে যাচ্ছি এক্স সমান সমান এরকম দিতে পারেন। ডবল কোটেশনের ভিতরে আপনাদের যা ইচ্ছা তাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। সো বাট অবশ্যই %d এটা হবে কার মধ্যে? ডবল কোটেশনের মধ্যে, সেটা লক্ষ্য রাখতে হবে। সো x সমান সমান % দিয়ে দিলাম। এবার যদি সেভ করি তাহলে এখানে আউটপুট দেখাবে x সমান 20, অথবা দ্য ভ্যালু অফ x, আমি এখানে এরকম লিখছি, আউটপুট আপনাদের ইচ্ছা মতো দেখাতে পারবেন। দ্য ভ্যালু অফ x ইজ, এবার কি হবে? এই প্রিন্টএফ কি করবে? প্রথমে দ্য ভ্যালু অফ x ইজ প্রিন্ট করবে, তারপর %d এর পরিবর্তে কার ভ্যালুটা প্রিন্ট করবে? x এর ভ্যালুটা প্রিন্ট করবে। সো এইখানে দেখতে পাচ্ছেন দ্য ভ্যালু অফ x ইজ 20। সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার ধরা যাক আরেকটা সংখ্যা নিচ্ছি আমি, ইন্ট y সমান সমান নিলাম 40। এবার আমি চাচ্ছি যে x সমান 20, y সমান 40 এরকম প্রিন্ট করতে যাচ্ছি। তো ধরা যাক x সমান, এইখানে দিচ্ছি x এর ভ্যালু প্রিন্ট করলাম, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এতে করে বুঝতে সুবিধা হবে। অবশ্যই ডবল কোটেশনের মধ্যে নিউ লাইন লিখতে হবে, যেমনটা আপনারা জানেন। সো এবার আউটপুট কি আসবে? x সমান 20, কারণ এই %d কাকে প্রিন্ট করবে? x কে প্রিন্ট করবে। এই লাইনটা কপি করে আমি নিচে বসিয়ে দিচ্ছি, এইখানে দেখাতে যাচ্ছি y সমান কাকে প্রিন্ট করবে? এখানে এই %d কাকে প্রিন্ট করবে? y এর যে ভ্যালুটা আছে তাকে প্রিন্ট করবে। সো এখানে আমাকে দিয়ে দিতে হবে y। এইখানে আপনি ক্যাপিটাল বা স্মল যা কিছু ইউজ করুন সেটা কোনো ম্যাটার না, বাট এইখানে খেয়াল রাখতে হবে যে কাকে প্রিন্ট করতে যাচ্ছে? %d x কে। এইখানে যদি আপনি ক্যাপিটাল x দিয়ে দেন সেটা প্রবলেম হবে ডেফিনেটলি, কারণ আমরা স্মল x ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সুতরাং এখানে অবশ্যই স্মল হতে হবে। ওকে, সেভ করে রান করে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন x সমান 20, যেরকম ক্যাপিটাল দিয়েছি ক্যাপিটাল প্রিন্ট করে দেখাচ্ছে, y সমান 40। সো এই যে প্রত্যেকটা বিষয় আমি এত ছোট ছোট করে দেখাচ্ছি, কারণ বড় প্রোগ্রাম যখন করব তখন এই সবগুলো বিষয় একসাথে আসবে। একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তার মধ্যে কিভাবে ভ্যালু রাখতে হয়, প্রত্যেকটা জিনিসই আপনাদের কাজে লাগবে। সো এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই যে x এবং y এর ভ্যালু আমি প্রিন্ট করেছি দুইটি প্রিন্টএফে, আমি চাচ্ছি একটি প্রিন্টএফের মধ্যে এই কাজটা করার জন্য, সেটা অবশ্যই পসিবল। সো ধরা যাক আমি এখান থেকে এই লাইনটা সরিয়ে নিচ্ছি। প্রথমে প্রিন্ট করবে x সমান, তারপর x এর ভ্যালু প্রিন্ট করবে, একটি নিউ লাইন প্রিন্ট করবে। তারপর কি চাচ্ছি আমি? তারপর আমি চাচ্ছি ধরা যাক y সমান %d
এবং এইখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো এই যে বিষয়টা আমি করলাম একটু লক্ষ্য রাখবেন আপনারা। তাহলে কি হবে, প্রথমে এই %d কাকে প্রিন্ট করবে, x কে প্রিন্ট করবে, তারপর এই %d কাকে প্রিন্ট করবে সেটা বলে দিতে হবে। সো কমা দিয়ে এবার আমি এখানে বলে দেবো কাকে প্রিন্ট করবে, y কে প্রিন্ট করে দেবে, দ্যাটস ইট, এতটুকু কাজ। তো ডবল কোটেশনের মধ্যে যা কিছু পাবে তাই প্রিন্ট করবে, আমি বারবার বলছি। তাহলে x সমান এতটুকু প্রিন্ট করবে, বাট %d প্রিন্ট করবে না, কারণ %d এর কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করা। সে কাকে প্রিন্ট করবে, ডবল কোটেশনের মধ্যে পরে প্রথমেই যাকে পাবে তাকে প্রিন্ট করবে x, একটা নিউ লাইন প্রিন্ট হবে, তারপর কি প্রিন্ট হবে, y সমান সমান %d আবার কাকে প্রিন্ট করবে, পরবর্তী যে ভেরিয়েবল তাকে প্রিন্ট করবে। সো সেভ করে রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি দেখাচ্ছে। এখানে একটি স্পেস দেখতে পাচ্ছেন, তার কারণ আমরা এই দিকে স্পেস রেখেছি, সো এখানে স্পেস প্রিন্ট করেছে। এবার যদি আউটপুট দেখাই পারফেক্টলি দেখতে পাচ্ছেন। তাহলে কিভাবে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে হয় সেটাও আপনারা শিখে নিলেন। এবার যদি আমি আপনাদের বলি যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম তৈরি করতে হবে, সো সেটা কি আপনারা পারবেন না? অবশ্যই পারবেন, কারণ দুইটি সংখ্যাকে দুইটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারবেন আপনারা, তারপর সেই দুটোকে যোগ করে ফলাফলটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেই ফলাফলটা প্রিন্ট করতে পারবেন। সো সেটা আমি দেখাচ্ছি। আমি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি। সো দুইটি সংখ্যা রাখার জন্য আমি দুইটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ধরা যাক নাম্বার 1 এর মধ্যে রাখছি 20, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নাম্বার 2 এর মধ্যে ধরা যাক আমি রাখছি 30, এবং এই দুইটি সংখ্যা যোগ করব, নাম্বার 1 যোগ নাম্বার 2, এবং যোগ করে সেই ফলাফলটাও নিশ্চয়ই একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে হবে, কার মধ্যে স্টোর করতে হবে। সো ধরা যাক আমি কার মধ্যে স্টোর করব, সামের মধ্যে, বাট এই সামটাকে ডিক্লেয়ার করিনি এখনো, কারণ তার ডাটা টাইপ বলে দিইনি আমি, অবশ্যই ডাটা টাইপ বলে দিতে হবে। সো সামের ডাটা টাইপটা আগের লাইনেই বলে দিতে পারি চাইলে, এখানে এই যে বলে দিলাম সামের ডাটা টাইপ কি বলে দিলাম, ইন্টিজার। এবার যতবার ইচ্ছা আমি এটা ব্যবহার করতে পারবো, বারবার বলে দেওয়ার দরকার নেই, জাস্ট একবার। নাম্বার 1 এর ডাটা টাইপ কি বলে দিয়েছিলাম, ইন্টিজার, আর বলে দেওয়ার দরকার নেই কিন্তু, ওকে। এবার যে কাজটা করতে পারি, আমরা ফলাফলটা প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য কোন ফাংশন ইউজ করব, প্রিন্টএফ। সো আমি এরকম চাচ্ছি যে আউটপুট দেখাবে দ্য রেজাল্ট ইজ, দেন কুলন দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আমরা কাকে প্রিন্ট করতে যাচ্ছি, সামকে। সামের ডাটা টাইপ কি, ইন্টিজার, আর ইন্টিজার প্রিন্ট করতে হলে কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়, %d। নিউ লাইন দিয়ে দিচ্ছি, কাকে প্রিন্ট করবে, ডবল কোটেশনে কমার পরে বলে দিতে হবে সামকে প্রিন্ট করবে, দ্যাটস ইট, এতটুকু কোড সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন দ্য রেজাল্ট ইজ 50 দেখাচ্ছে। এখানে এবার আরো কিছু জিনিস আমি এখানে বলে নিচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আমরা চাইলে এরকমও করতে পারতাম যে ইন্টিজার নাম্বার 1 এইখানে আমি দেখাচ্ছি, তারপর ভেরিয়েবল ডিক্লেয়ার করার পদ্ধতিগুলো আমি দেখাচ্ছি আপনাদের। ধরা যাক নাম্বার 1, নাম্বার 2, সাম, এরকম আমি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারতাম। তো আমি এখান থেকে জাস্ট জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। এবার লক্ষ্য রাখবেন নাম্বার 1 এর ডাটা টাইপ কি, ইন্টিজার, নাম্বার 2 এর ডাটা টাইপ কি, ইন্টিজার, সামের ডাটা টাইপ কি, ইন্টিজার। এই যে কাজটা করলাম, কেন করলাম, আমরা চাইলে এরকম করতে পারতাম, নাম্বার 1 ইন্টিজার, নাম্বার 2 ইন্টিজার, সাম, তিনটা লাইনে আমি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম। বাট আমি এখানে কি করেছি, এক লাইনে কিভাবে সবগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, কারণ নাম্বার 1 এর ডাটা টাইপ তো বলে দিয়েছি, নাম্বার 2 এর ডাটা টাইপ এখানে বলে দেওয়া আছে। সো 3 লাইনে করার কোনো দরকার নেই। এবার আমরা চাইলে তাদের ভ্যালুগুলো রেখে দিতে পারি। নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 20 ধরা যাক, নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 30, দ্যাটস ইট, কাজ শেষ। সেভ করে নিলাম। একটু এখানে আমি ট্যাব দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিয়ে রান করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সেম কাজ করতেছে। তাহলে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার, এখানে ডিক্লেয়ার করেছি, এইখানে কি করেছি, ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি, রেখেছি কার মধ্যে, ভেরিয়েবলের মধ্যে, তারপর ফলাফলকে আমি কি করেছি, প্রিন্ট করেছি। সো এরকমই মূলত প্রোগ্রাম করতে হয়। এবার যদি বলি দুইটি সংখ্যার বিয়োগফল বের করার দরকার, জাস্ট আপনারা যদি এখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কি রিটার্ন করবে, বিয়োগফল রিটার্ন করবে। আপনি এখানে ভেরিয়েবল হিসেবে সাম না কি ব্যবহার করেছেন সেটা এখানে আসলে কোনো ম্যাটার করে না, কারণ এখানে ভেরিয়েবলের কাজ হচ্ছে জাস্ট ভ্যালু রাখা, ওকে। তারপরও মিনিংফুল করার জন্য, অর্থবোধক করার জন্য আপনারা চাইলে এখানে কি রাখতে পারেন, সাব রাখতে পারেন। তো এখন যদি এটা প্রিন্ট করি ডেফিনেটলি কাজ করবে না প্রোগ্রাম, কারণ এইখানে সাম প্রিন্ট করতেছে, বাট সাম না, আমরা কাকে প্রিন্ট করব, সাব। দ্য রেজাল্ট ইজ -10। এবার যদি বলি এমন একটা প্রোগ্রাম করতে হবে যেটা দুইটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণ, ভাগ, ভাগশেষ এই সবগুলো জিনিস বের করে দেবে, সেই কাজটা আপনারা করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। সো সেই কাজটা আমি করে দেখাচ্ছি, খুবই সহজে করে দেখাচ্ছি, এবং এটাই হচ্ছে আজকের আসলে শেষ প্রোগ্রাম থাকবে। একটা ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছি, যে ক্যালকুলেটর কি করবে, দুইটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ভাগশেষ এই জিনিসগুলো বের করবে। তো এখানে আরেকটা বিষয় এবার চলে আসতেছে, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর বিষয় সম্পর্কে এই ফাঁকে একটু ধারণা দেওয়ার সুযোগ চলে এসেছে। অপারেটর জিনিসটা কি,
আমরা যে গাণিতিক সিম্বলগুলো ব্যবহার করি, এই যে যোগ করার জন্য যোগ সিম্বল ব্যবহার করি, বিয়োগ চিহ্ন ব্যবহার করি, এই চিহ্নগুলোকেই মূলত অপারেটর বলা হয়। বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, দেখতে পাচ্ছেন এরিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল, ইউনারি, বিটওয়াইজ, স্পেশাল। সো এই অপারেটরগুলো সম্পর্কে আমি বিস্তারিত আমার ভিডিওগুলোতে আলোচনা করেছি, সো বিস্তারিত আলোচনা করব না, একান্ত ইম্পর্টেন্ট অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এরিথমেটিক অপারেটর, যেটার সাথে আমরা প্রায় অনেকেই পরিচিত, সবাই পরিচিত। প্লাস অপারেটর, মাইনাস অপারেটর, এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর হচ্ছে 5টি, লক্ষ্য রাখবেন। যোগ করার জন্য ব্যবহার করা হয় বিয়োগ, গুণ করার জন্য এই অ্যাস্ট্রিক সিম্বল ব্যবহার করা হয়, লক্ষ্য রাখবেন। গুণ করার সিম্বলটা একটু লক্ষ্য রাখবেন। ভাগ ফল বের করা হয়, এটার সাহায্যে ভাগ শেষ বের করা হয়। তো ভাগ ফল মানে কি? 15কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল কত হবে? এখানে দেখতে পাচ্ছেন 6 দিয়ে যদি 15কে ভাগ দিই, ভাগফল হবে 2। সো এটার ফলাফল হবে কত? এই x সমান ফলাফল হবে 2। আর যদি ভাগ শেষ বের করতে চাই, সেক্ষেত্রে এই মডুলাস সিম্বলটা আমরা ব্যবহার করে থাকি। তো 6কে যদি 15 দ্বারা আমরা 15কে যদি 6 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগ শেষ কত হবে এই সিম্বল দ্বারা সেটা বোঝাচ্ছে। সো 6 দিয়ে যদি আমরা 15কে ভাগ দিই, সেক্ষেত্রে ভাগ শেষ হবে 3। এবং এই এই এতটুকু সমান ভ্যালু আসবে কি? 3। সো এক্স এর মধ্যে থাকবে 3, সেটাই এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। সো এই হচ্ছে এরিথমেটিক অপারেটর। এই এরিথমেটিক অপারেটর ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা যাবে, অসংখ্য আসলে প্রোগ্রাম তৈরি করা যাবে। ধরা যাক, যেমনটা বলেছি, এমন একটি ক্যালকুলেটর তৈরি করব যেটা দুইটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগশেষ এবং ভাগফল এগুলো বের করবে। ওকে, সো শুরু করে দেই। প্রথমেই যে কাজ করব, আমার ভেরিয়েবল লাগবে দুইটা সংখ্যা নেওয়ার জন্য, নাম্বার 1, নাম্বার 2। আমি ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে দিচ্ছি। ধরা যাক নাম্বার 1 এর মধ্যে 20, নাম্বার 2 এর মধ্যে 10। এবার আমি যোগ করা শুরু করে দিতে পারি। ধরা যাক যোগফল বের করার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম সাম, বিয়োগফলের জন্য সাব, মাল্টিপ্লিকেশনের জন্য মাল, ডিভিশনের জন্য ডিভ, রিমাইন্ডারের জন্য রিম। সো এরকম রেখে দিলাম কিছু ভেরিয়েবল। ওকে, সো আমরা এই কাজগুলো করব 1 2 3 4 5টা কাজ করব, কারণ এরিথমেটিক অপারেটর 5টা রয়েছে। সো 5টা কাজ করতে হবে। প্রথমে সাম বের করবো আমরা কিভাবে? দুইটা সংখ্যার যোগফল বের করে সেটা রেখে দেবো কার মধ্যে? সামের মধ্যে। এবার সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবো। সো প্রিন্টএফ, এখানে আউটপুট সুন্দর করে দেখানোর জন্য বলে দিতে পারি সাম ইজ। এবার কাকে প্রিন্ট করতে যাচ্ছে? এটা ইন্টিজার সংখ্যাকে, সো অবশ্যই %d দিতে হবে এবং সেই ভ্যালুটা কার মধ্যে আছে? সামের মধ্যে আছে। সো এতটুকু কাজ। ওকে, আমি সেভ করে দেখাচ্ছি এতটুকু পর্যন্ত। সো সাম ইজ 30 দেখাচ্ছে পারফেক্টলি। এবং এখানে নিউ লাইন ব্যবহার করা ভালো, কারণ পরবর্তীতে আরো অনেকগুলো লাইন আমরা প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, সো এবার এই এতটুকু লাইন আমি কপি করে নিচ্ছি, অনেকবারই ব্যবহার করতে পারবো। জাস্ট এখানে সিম্বল চেঞ্জ করে দিচ্ছি, ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি, বিয়োগ রাখার জন্য সাব নিয়েছি, সো এখানে আমি সাব ব্যবহার করব। এবং এইখানে জাস্ট সাবট্রাকশন ইজ হোয়াটএভার, যা মেসেজ দিতে চান এখানে দিতে পারবেন, বাট ভেরিয়েবলের যে ভ্যালুটা, অবশ্যই ভেরিয়েবলের নামটা কিন্তু সেম থাকতে হবে, যেহেতু এখানে সাব ব্যবহার করেছি এখানেও সাব ব্যবহার করতে হবে। ওকে, সো যোগফল বিয়োগফল বের করা হয়ে গেল, রান করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন সাম ইজ 30, সাবট্রাকশন ইজ 10 দেখাচ্ছে। এক্স্যাক্টলি সেম কাজ আমি করব। সো কপি করে নিচে বসিয়ে দিচ্ছি। এইখানে আমি দিয়ে দিচ্ছি মাল্টিপ্লিকেশন বের করার কার মধ্যে রাখবো? মাল্টিপ্লিকেশন বের করে মাল, এই যে ভেরিয়েবলের মধ্যে, সো এখানে দিয়ে দিলাম। এখানে ইনটু, গুণ করতে যাচ্ছি, গুণ করার জন্য অ্যাস্টেরিস্ক সিম্বল এখানে দিয়ে দিতে পারি মাল্টিপ্লিকেশন। এবং কার ভ্যালুটা প্রিন্ট করবো আমরা? MUL, কারণ এই MUL এর মধ্যে কি আছে? আমাদের আউটপুট আছে, ফলাফলটা আছে। ওকে, তারপর ডিপ ভেরিয়েবলের মাধ্যমে আমরা কি রাখবো? ভাগ রাখবো। এখানে এই ভেরিয়েবলের নাম আমি যে সাম দিয়েছি, আপনাদের সাম দিতে হবে এরকম কোনো কিছু নেই। আপনারা সাপোজ এখানে এক্স দিতে পারবেন, সেক্ষেত্রে এই যে সামের পরিবর্তে এখানে এক্স ব্যবহার করতে হবে। সব জায়গায় যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন এক্স্যাক্টলি সেম সব জায়গায় ব্যবহার করতে হবে ভেরিয়েবলগুলো। ওকে, তো আপনাদের ইচ্ছা, বাট অবশ্যই ভেরিয়েবলের নামগুলো অর্থবোধক হওয়া বেটার, এতে করে যে প্রোগ্রামটা পড়বে তার বুঝতে সুবিধা হবে। ওকে, তো আবার এখানে চলে আসি, আমি এখানে কি প্রিন্ট করব? ডিভ, এবং এইখানে জাস্ট মেসেজটা সুন্দর করে দেখানোর জন্য ডিভিশন ইজ। সবার শেষে রিমাইন্ডারটা প্রিন্ট করবো, সো কন্ট্রোল সি, মডুলাস দিয়ে দিচ্ছি এখানে রিমাইন্ডার, এবং সবার শেষে এখানে অবশ্যই REM দিতে হবে। পারফেক্ট, কোডটা রান করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সবকিছুই ঠিকঠাক মতো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো 20 আর 10 যোগ করলে 30, 20 থেকে 10 বিয়োগ করলে 10, 20 আর 10 গুণ করলে হচ্ছে গুণফল 200, 20কে 10 দ্বারা ভাগ করলে ভাগ ফল কিন্তু হচ্ছে 200। লক্ষ্য রাখবেন এই চিহ্ন দ্বারা আমরা কিন্তু ভাগ ফল বের করি, আর এই চিহ্ন দ্বারা ভাগ শেষ। সো 20কে 10 দ্বারা ভাগ দিলে ভাগ শেষ কি হবে? 0। সো এখানে দেখাচ্ছে ভাগ শেষ 0। সো আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এইখানে এবার সবার শেষে যে বিষয়টা বলে, এতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমরা খুব সহজেই কাজটা করতে পারতাম। আমরা চাইলে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারতাম রেজাল্ট নামক,
যোগ করে যোগফলটা কার মধ্যে রাখতে পারি, এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে। এবার এই রেজাল্ট ভেরিয়েবলকে এখানে আমরা কি করে দেবো, বসিয়ে দেবো। তাহলে কি করবে, যোগ করে যোগফল কার মধ্যে থাকবে, রেজাল্টের মধ্যে, এবং সেটা আমরা কি করছি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এক্স্যাক্টলি সেম এখানে বিয়োগ করার পর বিয়োগফলটা রেজাল্টের মধ্যে রেখে দিতে পারি, রেজাল্টটাকে প্রিন্ট করে দিতে পারি। সো এক্স্যাক্টলি গুণ করার পর গুণফলটা রেজাল্টের মধ্যে, গুণফলটা প্রিন্ট করতে পারি। সো যত বেশি জানবেন তত বেশি দেখতে পারবেন আপনি বিভিন্নভাবে প্রোগ্রাম করতে পারছেন। একটা প্রোগ্রাম অনেকভাবে করা যায়। ওকে, সো দ্যাটস ইট, সেভ করে নিলাম। এক্স্যাক্টলি সেম আউটপুট দেখতে পাচ্ছেন এখানে। ওকে, সো এই ভিডিও শেষের দিকে আমি যেটা দেখাতে যাচ্ছি, এবার এই প্রোগ্রামটাকে যতবারই রান করবেন না কেন দেখবেন এক্স্যাক্টলি সেম ফলাফল আসবে। সো আমাদের ক্যালকুলেটর কি করতে পারতেছে, শুধু 20 আর 10 সেই দুইটা সংখ্যা নিয়েই কাজ করতে পারছে। সো বারবার একই ধরনের ফলাফল দেখাবে। সো আমি এরকম প্রোগ্রাম চাচ্ছি না, আমি চাচ্ছি এমন একটা ক্যালকুলেটর তৈরি করব যেখানে যে কেউ দুইটা সংখ্যা তার ইচ্ছা মতো দুইটা সংখ্যা দিতে পারবে এবং সেই দুইটা সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এবং ভাগশেষ দেখাবে। সো ইউজার তার ইচ্ছা মতো দুইটা সংখ্যা দিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ডিরেক্টলি ভ্যালু দিব না, আমরা ভ্যালু ইউজারের কাছ থেকে নেব। সো ইউজারের কাছ থেকে কিভাবে ভ্যালু নিতে হয় সেটা এবার দেখাচ্ছি আপনাদের, কিভাবে ইনপুট নিতে হয়। ইনপুট নেওয়ার জন্য যে ফাংশন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এই ফাংশনের সাহায্যে আপনারা ইনপুট নিতে পারবেন। তো আপনারা কয়টা ইনপুট নিতে পারেন, এখানে দুইটি ইনপুট নিতে যাচ্ছি আমরা, দুইটি ইন্টিজার সংখ্যা নিতে যাচ্ছি। যদি একটি ইন্টিজার সংখ্যা নিতে চাই সেক্ষেত্রে 80% দিই, যদি দুইটি ইন্টিজার সংখ্যা নিতে চাই সেক্ষেত্রে 2% দিই, যদি তিনটি ইন্টিজার সংখ্যা নিতে চাই সেক্ষেত্রে 3% দিই। এখানে যদি পার্সেন্ট অ্যাপ দেই এর মানে কি, এর মানে হচ্ছে প্রথমে একটি ইন্টিজার সংখ্যা নেব, তারপরে আরেকটি ইন্টিজার সংখ্যা এবং তারপরে একটা ফ্লোট বা দশমিক সংখ্যা নেব। তারপরে এখানে যদি আমি পার্সেন্ট সি দিই তাহলে আমি মোট কয়টি সংখ্যা, এখানে কয়টি জিনিস নিতে যাচ্ছি, 4টি জিনিস। প্রথমে দুইটি ইন্টিজার সংখ্যা, একটি ফ্লোট সংখ্যা এবং একটি ক্যারেক্টার নিতে যাচ্ছি। তো যাই হোক, এখানে যতগুলো ইচ্ছে ব্যবহার করতে পারবেন, বাট স্পেস দেওয়া বেটার অপশন। এবার ঘটনা হচ্ছে স্ক্যানএফ ফাংশনে কতগুলো ভেরিয়েবলের ভ্যালু নিতে যাচ্ছেন সেটা বলে দেবেন, তারপর ডবল কোটেশনের পরে এখানে কমা দিয়ে বলে দিতে হবে যে প্রথম যে সংখ্যাটা নেব ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেটা কার মধ্যে রাখবো আমরা, সেটা আমরা রাখবো এই যে এই সিম্বলটা ব্যবহার করতে হবে নাম্বার 1 এর মধ্যে। তাহলে প্রথম যে সংখ্যাটা নেব সেটা কার অ্যাড্রেসে যাবে, নাম্বার 1 এর অ্যাড্রেসের মধ্যে যাবে। তারপর যে সংখ্যাটা নেব সেটা কমা দিয়ে আবারও লিখতে হবে, সেটা যাবে কার মধ্যে, নাম্বার 2 এর মধ্যে। এই এতটুকু কাজ করে নিতে হবে। তাহলে এবার কি হবে, প্রোগ্রামটা আমরা যখন রান করব, এই প্রোগ্রামটা রান করার সাথে সাথে ইউজারের কাছ থেকে আমরা কিবোর্ডের মাধ্যমে দুইটি সংখ্যা নিতে পারবো, দুইটি ইন্টিজার সংখ্যা। প্রথম যে সংখ্যাটা ইউজার দিবে সেটা কার মধ্যে যাবে, নাম্বার 1 এর মধ্যে। দ্বিতীয় যে সংখ্যাটা দিবে সেটা কার মধ্যে যাবে, নাম্বার 2 এর মধ্যে। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট লক্ষ্য রাখতে হবে, এই চিহ্নটা অনেকেই অনেক সময় ভুলে যান, বাট স্ক্যানএফে এটা ব্যবহার করা বাধ্যতামূলক, বাট এটা কিন্তু প্রিন্টএফে ব্যবহার করা যাবে না, লক্ষ্য রাখবেন। সো এই টাইপের অনেক সময় পরীক্ষায় আসে, ধরা যায় 2 মার্কের একটা কোয়েশ্চেন আসলো পরীক্ষায়, বললো এই লাইনের অর্থ কি, এই লাইনটা দিয়ে বললো আপনাকে এই লাইনের অর্থ কি সেটা লিখতে হবে। এরকম কোয়েশ্চেন কিন্তু অনেক আসে। সো এই লাইনের অর্থ হচ্ছে স্ক্যানএফ মানে হচ্ছে একটি ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেয়া। সে কি নিবে, দুইটি ইন্টিজার সংখ্যা ইনপুট নেবে। প্রথম ইন্টিজার সংখ্যা কার মধ্যে রাখবে, নাম্বার 1 এর মধ্যে। দ্বিতীয় ইন্টিজার সংখ্যা কার মধ্যে রাখবে, নাম্বার 2 এর মধ্যে। ওকে, তো এবার যদি প্রোগ্রামটা রান করি, প্রথমে একেবারে ব্ল্যাঙ্ক স্ক্রিন। সো এই স্ক্রিন দেখে আসলে কারো বোঝার কোনো সাধ্য নেই তাকে কি করতে হবে। সো ধরা যাক আমি বুঝে নিলাম যে দুইটা সংখ্যা দিতে হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু ফলাফল দেখাচ্ছে, সবকিছু ঠিকঠাক মতো দেখাচ্ছে। বাট শুরুতে যদি একটা মেসেজ দিতাম আমরা যে এন্টার টু নাম্বারস বা এন্টার টু ইন্টিজার, তাহলে নিশ্চয়ই একজনের বুঝতে সুবিধা হতো। তো সেই জন্য স্ক্যানএফ এর পূর্ববর্তী লাইনে আমরা সবসময় যেটা ব্যবহার করি, একটা প্রিন্টএফ ব্যবহার করার চেষ্টা করি, কারণ প্রিন্টএফ এর কাজ হচ্ছে প্রিন্ট করা, আর এই প্রিন্টের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আমি। ধরা যাক আমার ইচ্ছা মতো একটা মেসেজ দিলাম এন্টার টু নাম্বার এবং শেষের দিকে সেমিকোলন দিয়ে দিলাম। এবার সুবিধা হবে কি, প্রোগ্রাম যখনই রান করবে প্রথমে 4 নাম্বার লাইন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে চেক করে নেবে, তারপর দেখবে প্রিন্টএফ এর মানে হচ্ছে প্রিন্ট করা। কি প্রিন্ট করবে, এন্টার টু নাম্বারস, এই লেখাটা প্রিন্ট করবে। তারপর যখনই আপনি দেখবেন এই যে রান করে দেখাচ্ছি এন্টার টু নাম্বারস, তার মানে এই যে কার্সার বারবার উঠতেছে, এখানে উঠতেছে নামতেছে, তার মানে এই যে জ্বলছে নিচ্ছে, এর মানে হচ্ছে আপনার কাছ থেকে ইনপুট নিতে যাচ্ছে। এবার এই 7 নাম্বার লাইনটা কাজ করতে যাচ্ছে। তো ধরা যাক আমি দুইটা সংখ্যা দিচ্ছি এখানে 2 1। তো তারপর কি করছে নিচের লাইনে, সো প্রোগ্রাম সবসময় উপর থেকে নিচের দিকে যাবে, একটা লাইন কাজ শেষ তারপরের লাইনে যাবে, এরকম কাজ করবে। সো 2 আর 1 যখনই দিলাম সাথে সাথে 2 যাবে নাম্বার 1 এর মধ্যে এবং 1 যাবে নাম্বার 2 এর মধ্যে। তারপর যেটা হবে এখানে 2 + 1 3 সেটা প্রিন্ট করে দেখাচ্ছে, 2 - 1 1 সেটা প্রিন্ট করে দেখাচ্ছে, 2 × 1 2 সেটা প্রিন্ট করে দেখাচ্ছে, 2 কে 1 দ্বারা ভাগ করলে যেটা হয় ভাগফল 2 সেটা দেখাচ্ছে, 2 দিয়ে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 সেটা দেখাচ্ছে।
সো আশা করি কিভাবে ক্যালকুলেটর তৈরি করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন এবং কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ক্যালকুলেটর তৈরি করতে হয় সেটা শিখে নিয়েছেন। তো অনেক কিছুই আজকে আজকে শিখলেন। মূলত আজকে যে জিনিসটা আপনাদের শেখার দরকার ছিল, একটা বেসিক সি প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয়। সবার শেষে আবারও একটা কুইক রিপিট দিয়ে দিচ্ছি। এমটি ফাইল, আবার একটা নতুন ফাইল তৈরি করে নিচ্ছি, ফাইলটা সেভ করে নিচ্ছি। সাপোজ এটা দিচ্ছি সেকেন্ড প্রোগ্রাম, ডান। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড প্রোগ্রাম ডট সি, সি প্রোগ্রামের এক্সটেনশন সবসময় থাকবে ডট সি। বেসিক স্ট্রাকচার, সবসময় যে কোনো প্রোগ্রাম লেখার সময় বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেব। এটা হচ্ছে ইজি ওয়ে, ইন্ট মেইন। এই যে বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেল। সবার শেষে আমরা গেট ক্যারেক্টার কিংবা রিটার্ন জিরো রাখতে পারি, এই ফাংশনটা রাখতে পারি। এবার কাজ কি করতে চাচ্ছেন সেটা আপনি নির্ধারণ করুন। ধরা যাক আমি চাচ্ছি এমন একটি প্রোগ্রাম তৈরি করব যেটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। সো আমি এখানে বলে দিচ্ছি রাইট এ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেটস এরিয়া অফ এ ট্রায়াঙ্গল। ওকে, সো এমন একটি প্রোগ্রাম আমাকে তৈরি করতে হবে যার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আমরা। তো এটাকে কমেন্ট করে দিচ্ছি। এটার উদ্দেশ্য, জাস্ট এই প্রোগ্রামের উদ্দেশ্যটা এখানে লিখে রেখেছি। তো লক্ষ্য রাখবেন, যেহেতু আপনারা এরিথমেটিক অপারেটরের ব্যবহার জানেন, অর্থাৎ প্লাস মাইনাস তারপর কি ইনটু ডিভাইডেড দেন মডুলাস, এই অপারেটরগুলোর সাহায্যে আপনারা অনেক কিছুই করতে পারবেন। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি সেটা একটু মনে করার চেষ্টা করুন। আমি এখানে লিখে দিচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না? সো হাফ আমরা কিভাবে লিখতে পারি প্রোগ্রামে, এরকম 1/2, এটা হচ্ছে হাফ, ইন্টু বেস মানে হচ্ছে ভূমি, হাইট মানে হচ্ছে উচ্চতা। এই হচ্ছে আমাদের সূত্র। সো এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, তো সূত্র যেহেতু জানা আছে, এই সিম্বলগুলোর সাথে যেহেতু আমরা পরিচিত, সুতরাং এই প্রোগ্রামটা আমরা করতে পারবো। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। একটা প্রোগ্রাম আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন, এতে কোনো বাধা কোনো নিষেধ নেই, বাট অবশ্যই প্রোগ্রামটা সঠিক আউটপুট দিতে হবে, তাই না? সো এইখানে আমরা যে কাজটা করবো, লক্ষ্য রাখবেন আমার কি কি প্রয়োজন, কি কি ভেরিয়েবল প্রয়োজন সেটা প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে আমার এরিয়া প্রয়োজন, বেস, হাইট, এই ভেরিয়েবলগুলো আমাকে ডিক্লেয়ার করতে হবে। সো যেহেতু ভ্যালুগুলো কি হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিকও হতে পারে, বাট যেহেতু 1/2 দ্যাট মিনস এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে পুরো ফলাফল কি হবে, ভগ্নাংশ। সো সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলগুলো ইন্টিজার এরকম না দিয়ে, এরিয়া, বেস, হাইট এরকম না দিয়ে আমরা কি করব, এই ডাটা টাইপকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করব। এবার সুবিধাটা কি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় ধরনের সংখ্যা নিয়ে কাজ করতে পারে কি ফ্লোট। সো এটা হচ্ছে সুবিধা। আর যদি এখানে ইন্টিজার দিতাম, ফলাফল যদি ভগ্নাংশ আসতো, সেক্ষেত্রে অবশ্যই এটা কাজ করবে না প্রোগ্রামটা। ওকে, সো এখানে আমরা কি করব, ফ্লোট অথবা ডবল দিতে পারবো। তো আমি ফ্লোট দিচ্ছি। তাহলে ভেরিয়েবল কি কি দরকার সেটা হয়ে গেল। এবার আমরা ইউজারের কাছ থেকে যদি বেস আর হাইট পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। সো ইউজারকে বলে দেই যে আমাকে হাইট দেওয়ার জন্য এবং বেস দেওয়ার জন্য প্রথমে একটা প্রিন্টএফ এম বলে দিচ্ছি, এন্টার বেস। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। প্রথমে একটা প্ল্যানিং করে নেবেন যে কি কি করতে যাচ্ছেন, কি কি ভেরিয়েবল লাগবে। এখানে দেখেই বোঝা যাচ্ছে 3টি ভেরিয়েবল লাগবে। সো 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। ইউজারের কাছ থেকে কি কি নিলে আমি এরিয়া বের করতে পারবো, বেস আর হাইট। সো বেস আর হাইট ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার আগে সবসময় বলেছি একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে দিবেন, তারপর ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ইউজ করবেন। সো প্রথমে কি নিতে চাচ্ছি, আমরা হাইট নিতে চাচ্ছি। সো হাইটটা নিয়ে কার মধ্যে রাখবো, এই হাইট ভেরিয়েবলের মাধ্যমে। সো হাইট ভেরিয়েবলে যদি হাইট না লিখে এইচ দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বেসের পরিবর্তে যদি বি দেন, তাতেও কোনো সমস্যা নেই। বাট বলেছি সবসময় মিনিংফুল রাখাটা বেটার। ওকে, সো যেহেতু হাইট হচ্ছে ফ্লোট ডাটা টাইপের, সো স্ক্যানএফ এর মাধ্যমে যখন আমি নিব, এখানে %f ব্যবহার করতে হবে। তো এই %f এর কাজ হচ্ছে একটা ফ্লোট সংখ্যার ইনপুট নিয়ে সে কার মধ্যে রাখবে, হাইটের মধ্যে রাখবে। সো এখানে বলে দিতে হবে সেই ভেরিয়েবলের নাম। কপি করে নিচ্ছি, এক্স্যাক্টলি সেম কাজ করব। এবার আমরা কি নেব, এবার আমরা হাইট নেব, সরি। সো এখানে একটা জায়গায় ভুল করেছি, উপরে বেস যেহেতু বলেছি, তাহলে সেই বেসটা নিয়ে আমরা বেস ভেরিয়েবলের মাধ্যমে রাখবো, হাইটকে হাইট ভেরিয়েবলের মাধ্যমে। দ্যাটস ইট, এতটুকু কাজ। যেহেতু এবার বেস এবং হাইট নেওয়া হয়ে গেছে, এবার আমরা কি করতে পারবো, এই সূত্র ব্যবহার করে এরিয়া ক্যালকুলেট করতে পারবো। তো এই সূত্রটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, এরিয়া সমান সমান হাফ। এইবার এইখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এবং এইখানে আমি কি করে দিচ্ছি, প্রিন্ট করে দিচ্ছি ফলাফল সবার শেষে। যেহেতু ফলাফলটা কার মধ্যে থাকবে, এরিয়ার মধ্যে। এরিয়া হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। সো ফ্লোট ডাটা টাইপ প্রিন্ট করতে হলে কি করতে হয়, %f ব্যবহার করতে হয়, কমা দিয়ে ভেরিয়েবলের নামটা বসিয়ে দিলাম। দ্যাটস ইট, এতটুকু।
তো প্রোগ্রামটা রান করার পূর্বে এটাকে কমেন্ট করে দিচ্ছি, আদারওয়াইজ এরর দেখাবে। সো এটাকে আমি কমেন্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, তার আগে জাস্ট দ্যাটস ইট, রান করে দিলাম। এন্টার বেস, সাপোজ আমি বেস দিলাম 2, এন্টার হাইট 4, সো 4 আর 2 হবে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল 2 হওয়ার কথা, বাট এখানে আনফরচুনেটলি 0 দেখাচ্ছে। কারণটা কি সেটা আমি বলছি। কারণ 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ফলাফল কি আসবে 0.5, এবং যেহেতু দুইটি পূর্ণ সংখ্যা সো ফলাফলও রিটার্ন হবে পূর্ণ সংখ্যা। এইখানে একটা ট্রিক্স ছিল। সো মূলত 0.5 রিটার্ন করবে না, শুধু রিটার্ন করবে পূর্ণ সংখ্যার পার্টটা, 0 রিটার্ন করবে। আর 0-র সাথে যাই গুণ হোক না কেন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এই জন্য আসলে এই যে পূর্ণ সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করলে ফলাফল কি আসে, পূর্ণ সংখ্যা আসে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এখানে যদি আমি এরকম দিতাম একটি ভগ্নাংশ সংখ্যা এবং অন্যটি হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ফলাফল সবসময় ভগ্নাংশ আসবে। সো ভগ্নাংশ যেহেতু বড় সেক্ষেত্রে ভগ্নাংশ আসবে। সো ভগ্নাংশ বড় বলতে বোঝাচ্ছি একটি ভগ্নাংশ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যার পার্ট থাকে এবং ভগ্নাংশেরও পার্ট থাকে, সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, এবার যদি আমি আবার রান করি প্রোগ্রামটা, লক্ষ্য রাখবেন 2 4 দিচ্ছে ধরা যাক, পারফেক্টলি ফলাফল দেখাচ্ছে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এটাকে যদি পূর্ণ সংখ্যা রেখে এটাকে যদি ভগ্নাংশ করি তাতেও কোনো সমস্যা নেই, ফলাফল ঠিকঠাক মতোই আসবে। যে কোনো একটাকে যদি আমার এইখানে ভগ্নাংশ করে দেই তাহলেই ঠিকঠাক, বাট যদি দুইটাই পূর্ণ সংখ্যা রাখি তাহলে কি হবে, পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা যাই করি না কেন ফলাফল পূর্ণ সংখ্যায় আসবে। সো 1 ডিভাইডেড বাই 2 সমান যদিও 0.5, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা কোনটি 0, সো শুধু 0 নেবে এখানে ফলাফল। ওকে, তো এই জিনিসটাকে সিম্পল করার জন্য আমরা যেটা করতে পারি, এই 1 ডিভাইডেড 2 না ব্যবহার করে ডিরেক্টলি 0.5 ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি হাফ সমান কি 0.5। এইবার যদি প্রোগ্রামটা রান করি সবকিছু ঠিকঠাক মতো চলবে, কোনো প্রবলেম নেই। সাপোজ এখানে দিচ্ছি 4 5, ফলাফল ঠিকঠাক দেখাচ্ছে। সাপোজ এখানে আমি দুইটি ভগ্নাংশ সংখ্যা দিচ্ছি 4.5 3.5, পারফেক্টলি দেখাচ্ছে। সো আশা করি কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই প্রোগ্রামটা আপনারা শিখে নিয়েছেন। এবার আপনারা চাইলে আপনারা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারেন। সার্কেলের ক্ষেত্রফলের সূত্র কি নিশ্চয়ই আপনাদের জানা আছে, পাই আর স্কোয়ার। পাই এর ভ্যালু কি 3.1416 ইন্টু আর ইন্টু আর। আর স্কোয়ার প্রোগ্রামে আপনারা লিখতে পারবেন না, আপনাদের লিখতে হবে আর ইন্টু আর। সো এরকম লিখতে হবে। এবার যদি কখনো যদি আর কিউবের প্রয়োজন হয়, ধরা যাক এখানে দেখাচ্ছি আর কিউব লিখতে পারবেন না আপনারা, এইভাবে লিখতে হবে আর ইন্টু আর ইন্টু আর, এরকম লিখতে হবে। ওকে, সো যেহেতু আমাদের সূত্র জানা আছে সেক্ষেত্রে আমরা বের করতে পারবো সূত্র। আপনারা যদি একটু এই সূত্রের দিকে খেয়াল রাখেন, এখানে কি কি লাগবে, কি কি ভেরিয়েবল লাগবে, এটার দিকে একটু লক্ষ্য রাখেন। এরিয়া লাগবে আর আর এর ভ্যালুটা নেওয়া লাগবে, তাই না? সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে চেঞ্জ করে জাস্ট এখানে আর বসিয়ে দিতে হবে। এই দুইটা ভেরিয়েবল লাগবে। কি ইনপুট নিলে আমরা ফলাফল বের করতে পারবো, জাস্ট আর এর ভ্যালুটা যদি আমাকে কেউ বলে দেয় তাহলে আমি কি করতে পারবো, এই পুরোটা ক্যালকুলেট করে এরিয়ার ফলাফলটা পেয়ে যাব। তো ইউজারের কাছ থেকে শুধু একটা মাত্র ইনপুট নিতে হবে, সেটা হচ্ছে এই আর। আর মানে কি, রেডিয়াস। সো এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি রেডিয়াস। ইউজার যেটা দেবে সেটা কার মধ্যে থাকবে, আর এর মধ্যে থাকবে। এখানে আর ইনপুট নেওয়ার দরকার নেই, একটা ইনপুটই নেওয়ার দরকার, সেটা আমরা নিয়ে নিয়েছি। এবার কি করতে পারি, এই 3.1416 এর সাথে গুণ দিতে পারি আর কে 2 বার, রেডিয়াসকে 2 বার, দ্যাটস ইট, শেষ। এই তো হয়ে গেল। সো প্রোগ্রামিং আসলে এত জটিল না, জাস্ট আপনাকে প্রোগ্রামিং এর সিনট্যাক্সটা জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের আগে ডাটা টাইপ দিতে হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিভাবে ইনপুট নিতে হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কিভাবে আউটপুট দিতে হয়। এই জিনিসগুলো জানলে আপনারা আপনাদের সূত্রগুলো ব্যবহার করে ইচ্ছা মতো যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবেন। প্রোগ্রামটা জাস্ট রান করে দেখাচ্ছি, এখানে এরর দেখাচ্ছে কারণ এই লাইনটাকে আমরা কি করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে, অথবা এটাকে রিমুভ করে দিতে হবে। সো কমেন্ট করে দিচ্ছি, রান করে দেখাচ্ছি, পারফেক্টলি কাজ করবে। সাপোজ 3.5 দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, আরেকটা বিষয়, ভিডিওর শেষের দিকে, একেবারে শেষের দিকে চলে এসেছি, লাইভের শেষের দিকে বলতে চাচ্ছি, এখানে বাই ডিফল্ট দশমিকের পরে 6 ঘর প্রিন্ট করবে যেমনটা বলেছিলাম, বাট যদি দশমিকের পরে আমরা 2 ঘর প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কি করব, জাস্ট ছোট্ট একটা কাজ, %.2f, তার মানে দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করবে। সেভ করে দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। সাপোজ এখানে 3 দিচ্ছি, দেখতে পাচ্ছেন দশমিকের পরে 2 ঘর। যদি চান দশমিকের পরে 3 ঘর প্রিন্ট করতে সেক্ষেত্রে এখানে %.3f দিতে হবে। রান করে আবারও দেখাচ্ছি, পারফেক্টলি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো এই ছিল এতটুকু। এবার এই ডাটা টাইপ, ভেরিয়েবল, যা যা শিখলেন, কিওয়ার্ড টাইপের আসলে অনেকগুলো এমসিকিউ রয়েছে। আমাকে একটু সময় দিলে অথবা আমি কিছু এমসিকিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তার আগে আমাকে খুঁজে নিতে হবে আসলে এমসিকিউ গুলো কোথায় রয়েছে। আমাকে আগে বের করে রাখা উচিত ছিল, যাই হোক হঠাৎ করে মনে হলো, আমি সেই জন্য দুঃখিত। ফাইন স্টাডি ম্যাটেরিয়ালস, সো হোপ সো। ওকে, আইসিটি এমসিকিউ 3.2
আসলে আমার এই স্লাইডগুলো ডিলিট হয়ে গিয়েছিল, তারপর আবারও আমি এগুলো খুঁজে পেয়েছি লাকিলি। সো ওকে ওকে, এমসিকিউ, হিয়ার ইউ গো, চ্যাপ্টার 5। সো আজকে যে টপিকটা আমি গত লেকচার ভিডিওতে লাইভে আলোচনা করেছিলাম, প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম, এগুলো অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, বাট আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে ভেরিয়েবল ডেটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার। তো এটার উপর যে এমসিকিউ গুলো আছে সেটা আমি একটু জাস্ট আপনাদের সাথে এখানে আলোচনা করব ভেরি কুইকলি, এত ডিটেলস না। এইখানে প্রথমে কিওয়ার্ড রিলেটেড কিছু এমসিকিউ দেখতে পাচ্ছেন। নিচের কোনটি সংরক্ষিত শব্দ? এইখানে সো যখনই কিওয়ার্ডগুলো পড়ে নেবেন, সরি, কোনটি সংরক্ষিত শব্দ নয়, এখানে কোনটি সংরক্ষিত শব্দ নয়, এখানে মূলত ফাংশন নয়। সো যখনই কিওয়ার্ডগুলো আপনারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড। এখানে ভুল দেয়া আছে, সেই জন্য আমি দুঃখিত, এখানে অনেকগুলো ভুল আনসার আছে। কিওয়ার্ড হচ্ছে, কিওয়ার্ডগুলো কি কি, এখানে নিচে কোনটি কিওয়ার্ড, এরকম এমসিকিউ প্রায় সময় বোর্ড কোয়েশ্চেনে আসে। ইন্ট একটি কিওয়ার্ড, ফর একটি কিওয়ার্ড, বাট প্রিন্টএফ কিন্তু কিওয়ার্ড নয়, কারণ এখানে প্রিন্টএফ কোনো কিওয়ার্ড না। প্রিন্টএফ সাধারণত একটি ফাংশন হিসেবে ব্যবহার করা যায়, তাই না? তো ফাংশনের জন্য অবশ্যই যে জিনিসগুলো দরকার, উভয় দিকে ফার্স্ট প্যাকেট দরকার। যাই হোক, তো এখানে কিওয়ার্ড হচ্ছে ইন্ট এবং ফর। ভেরিয়েবল রিলেটেড কিছু এমসিকিউ দেখতে পাচ্ছেন। নিচের কোনটি সঠিক চলক? আপনারা বলুন তো এখান থেকে কোনটি সঠিক চলক। প্রথমে বলেছি এটি সঠিক চলক নয়, কারণ ডিজিট দিয়ে শুরু হয়েছে। এটিও সঠিক চলক নয়, কারণ এখানে ফাঁকা স্থান রয়েছে। এটিও সঠিক চলক নয়, কারণ এখানে ইনভ্যালিড ক্যারেক্টার রয়েছে, অ্যাড ক্যারেক্টার। বাট এটি সঠিক চলক, কারণ এখানে কোনো ফাঁকা স্থান নেই, বাট আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। সি ভাষায় সঠিক চলক কোনটি, এটা আপনাদের কাজ, এখান থেকে বের করে নেবেন। বৈধ চলক হলো, এখানে কি কি বৈধ চলক আছে, এখানে অবশ্যই এখানে মাল্টিপল আনসার। সো এক্স ওয়াই জেড অবশ্যই বৈধ চলক, বাট টু এক্স ওয়াই জেড ইনভ্যালিড, কারণ ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। বাট এটা বৈধ চলক, কারণ শেষের দিকে বা মাঝখানে ডিজিট থাকতে পারবে। তো লক্ষ্য রাখুন, আমি এই বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। এই আলোচনাগুলো যদি মনোযোগ সহকারে শুনেন, আপনারা এমসিকিউ গুলো এবার সলভ করতে পারবেন। তো এটাই হচ্ছে মেইন টেকনিক পড়াশোনার। প্রথমে যদি টপিক ভালো করে বুঝতে পারেন, সেই টপিক রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসুক আপনারা আনসার দিতে পারবেন। ওকে, ডেটা টাইপ রিলেটেড সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? ইন্টিজার নাম্বার বলা হয়, তাই না, বা রিয়েল নাম্বার, হোয়াটএভার। সো এটাও আপনাদের কোয়েশ্চেন। সো ইন্টিজার সংখ্যা, পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, তাই না? বিল্ট ইন ডাটা টাইপ কোনগুলো? বিল্ট ইন যে ডাটা টাইপগুলো তৈরি করা আছে, ইন্টিজার অবশ্যই বিল্ট ইন, ক্যারেক্টার, ডবল, এই তিনটি হচ্ছে বিল্ট ইন। আমি বলেছিলাম চারটি ডাটা টাইপ রয়েছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডবল, সবগুলাই ডাটা টাইপ হচ্ছে বিল্ট ইন। প্রাইমারি ডাটা টাইপ কি নামে পরিচিত? বিল্ট ইন ডাটা টাইপ নামে পরিচিত। যেগুলো প্রাইমারি, যেগুলো মেইন আমাদের লাগবে, সেগুলো হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ। ওকে, তারপর এখানে ডাটা টাইপ রিলেটেড আরো ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে। সি ভাষায় ক্যারেক্টার টাইপ চলকের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন? 1 বাইট মেমোরি প্রয়োজন। লক্ষ্য রাখবেন, বাইট, 1 বাইট। যদি বিট বলতো সেটা হতো 8 বিট, কারণ 1 বাইট সমান হচ্ছে 8 বিট। ফ্লোট টাইপের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন? ফ্লোট টাইপের জন্য মেমোরিতে 4 বাইট প্রয়োজন। ডবল ডাটা টাইপের জন্য মেমোরিতে কত বিটের জায়গা? এখানে বিট বলা আছে। তো আমি বলেছিলাম ডবল ডাটা টাইপ মেমোরিতে 8 বাইট জায়গা নেয়। সো 8 বাইটকে যদি বিটে কনভার্ট করি আমরা, 8 ইন্টু 8 হবে 64। সো এখানে 64 বিটের প্রয়োজন। সো বাইট, বিট, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ফ্লোট ভেরিয়েবলে দশমিকের পর কত সংখ্যা নিয়ে কাজ করা যায়? বলেছি আমি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, দশমিকের পর 6 ঘর নিয়ে কাজ করা যায়। পার্সেন্ট ডি বলতে কি বোঝায়? ডেসিমাল ইন্টিজার বোঝায়। ওকে, ডবল ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পার্সেন্ট এল এফ। পার্সেন্ট এফ কাজ করে কিসের জন্য? অবশ্যই ফ্লোটের জন্য কাজ করবে, ইন্টিজারের জন্য ডেফিনেটলি কাজ করবে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য কাজ করবে। দশমিক যুক্ত সংখ্যার জন্য ব্যবহৃত ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পার্সেন্ট এফ, পার্সেন্ট এল এফ, এগুলো সবই দশমিকের জন্য কাজ করবে। দশমিক বলতে এখানে আমরা বোঝাচ্ছি ফ্লোট নাম্বারগুলো, ভগ্নাংশ নাম্বারগুলো। ওকে, যদি পূর্ণ সংখ্যা বোঝাই সেক্ষেত্রে এই তিনটারই মানে পাওয়ার আছে। দেখুন, পার্সেন্ট ডি মানে তার কাজ হচ্ছে ইন্টিজার নিয়ে কাজ করা। পার্সেন্ট এফ বা পার্সেন্ট এল এফ যেগুলো ফ্লোট এবং ডবল, তারা ভগ্নাংশ নিয়ে কাজ করতে পারে এবং পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারে। ওকে, ফাইন। সো এইখানে আরো কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, তারপর বলতেছে এখানে প্রোগ্রামে যে ডিক্লেয়ার আর, এই আরটা কি? এই যে আর যেটা আছে, এই আরটা কি আপনাকে জিজ্ঞেস করছে। আপনার বলুন তো এই আরটা কি? আর কি কোনো কিওয়ার্ড? অবশ্যই না। আর কি ভেরিয়েবল? হ্যাঁ, এই আর হচ্ছে ভেরিয়েবল, কারণ ডাটা টাইপের পরে যা ঘোষণা করা হয় সেটি হচ্ছে আমাদের ভেরিয়েবল। প্রোগ্রামে উল্লেখিত পার্সেন্ট ডি এর পরিবর্তে ব্যবহার করা যাবে কি? এখানে যে পার্সেন্ট ডি আছে তার পরিবর্তে কি ব্যবহার করা যাবে?
প্রোগ্রাম এখানে যে % ডি আছে তার পরিবর্তে অবশ্যই আমরা ফ্লোট ব্যবহার করতে পারবো, এখানে সবগুলোই ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, আমার মনে হয় অনেক কিছুই এইখানে আমরা দেখতে পাচ্ছি। এই টাইপের কোয়েশ্চেন প্রায় সময় আসে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি কোয়েশ্চেন যেখানে এই যে এম ব্যবহার করা হয়েছে, এই এমটা কি? এমটা হচ্ছে ভেরিয়েবল। প্রোগ্রামে আবারও এখানে একই টাইপের কোয়েশ্চেন, সো অনেকগুলো বোর্ডে একই টাইপের কোয়েশ্চেন আসে। সো এই ছিল আপনাদের আজকের যে ভেরিয়েবল, ডেটা টাইপ, তারপর কি কিওয়ার্ড নিয়ে আলোচনা। আরেকটা এখানে আমি সবার শেষে শেয়ার করব, এক্সপ্রেশন অপারেটর। তো অপারেটর সবগুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করা হয়নি, সো এখানে অপারেটর সবগুলো নিয়ে দরকারও নেই আপনাদের হেডেক নেয়ার। বাট এক্সপ্রেশনটা কি দেখুন, এইরকম একটা এক্সপ্রেশন y সমান p⁻x প্লাস 2 ডিভাইডেড বাই 3, এটাকে যদি সি প্রোগ্রামিং এ লিখতে হয় কিভাবে লেখা যায়? এটাকে সি প্রোগ্রামিং লিখতে হলে পি স্কোয়ারকে আমরা লিখতে পারি p ইন্টু পি, অবশ্যই ইন্টু এক্স দিতে হবে। সি প্রোগ্রামিং এ ইন্টু বোঝানোর জন্য সবসময় যেটা হয় অ্যাস্ট্রিক ব্যবহার করা হয়। সো আমি জাস্ট সবার শেষের দিকে এইখানে আমি দেখাচ্ছি আপনাদের। সাপোজ এখানে আপনি লিখতে যাচ্ছেন পি স্কোয়ার এক্স, তাহলে পি ইন্টু পি তার মানে পি স্কোয়ার, তারপর যদি এক্স দিয়ে দেন সেটা হবে না, কারণ এই এক্স এর সাথেও কি গুণ সম্পর্ক। সো এরকম লিখতে হবে পি স্কোয়ার এক্স, দেন 5 ডিভাইডেড বাই যদি 3 এরকম লিখতে চান সেক্ষেত্রে এরকম লিখতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর এক্সপ্রেশন। অনেক সময় এই রিলেটেড এমসিকিউ আসে। সো পি স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি পি ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড 3, এটা ঠিক আছে। তারপর পাওয়ার যে ফাংশন, পাওয়ারের ফাংশনের মধ্যে প্রথমে আমরা পি দিলাম তারপর 2, তার মানে p⁻2, সেটা ঠিক আছে। ইন্টু এক্স এতটুকু পর্যন্ত ঠিক আছে। 2 ডিভাইডেড বাই 3 এটাও ঠিক আছে। বাট উপরেরটা ঠিক নয়, কারণ 2 ডিভাইডেড বাই 3 এরকম সি প্রোগ্রামে লেখা যায় না, সেটা খেয়াল রাখতে হবে। ওকে, সি ভাষায় এই এক্সপ্রেশনকে কিভাবে লিখবেন আপনারা? এরকম ডিরেক্টলি লিখতে পারবেন প্রথমটার মতো? অবশ্যই না। সেকেন্ডটাতে একটু খেয়াল করি, এ ইন্টু এ মানে এস স্কোয়ার প্লাস 5 ইন্টু এ অর্থাৎ এ কিউব, এটা ঠিক আছে 2 নাম্বারটা। 3 নাম্বারটা এ স্কোয়ার, a2 মানে হচ্ছে এ স্কোয়ার, এটা ঠিক আছে। পাওয়ার ফাংশন, কাজ হচ্ছে পাওয়ার বের করা। আবার 5 ঠিক আছে, ইন্টু দেয়া আছে, পারফেক্ট। পাও a,3 তার মানে a⁻3, এটাও ঠিক আছে। সো এখানে 2 এবং 3 এটা ঠিক আছে। তো সবার শেষে আরেকটা বিষয় এখানে আসলে অনেকবারই বলে নিচ্ছি সবার শেষে, বাট আসলে অনেক কিছু জানানোর থাকে, কম সময়ের মধ্যে সেটা জানানো সম্ভব হয় না, তাই যা চোখে পড়ছে তাই বলে দিচ্ছি। এই যে এইখানে কি ফলাফল আসবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে, তো আমি এটা কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটার ফলাফল কি আসবে সেটা আমাদের বের করার জন্য বলা হচ্ছে। সো আমি এখানে বোঝানোর সুবিধাতে দেখাচ্ছি। প্রথমে সবকিছু সরিয়ে নিচ্ছি, এই এক্সপ্রেশনের আউটপুটটা কি সেটা আমাকে বের করতে হবে। সো পাওয়ার ফাংশন আছে, পাওয়ার ফাংশন রাখতে হবে। পাওয়ার ফাংশনের মধ্যে কি আছে? 6 ডিভাইডেড বাই 2, তো 6 ডিভাইডেড 2 মানে কি? ভাগফল কি? 3। সো 3 প্লাস 1, 3 প্লাস 1 প্রথমে, কমা, তারপরে এটার মধ্যে কি আছে দেখি, 3 দিয়ে 11কে ভাগ করলে ভাগশেষ কি হবে? 3 দিয়ে 11কে ভাগ করলে ভাগশেষ হবে 2, পারফেক্ট। এবং তারপর মাইনাস, এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। আমি জাস্ট এইটা লিখে না দেখিয়ে আপনাদের খাতা কলমে না দেখিয়ে এখানে দেখাচ্ছি। 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 সমান পাও, এখানে লক্ষ্য রাখবেন 3 প্লাস 1 হচ্ছে 4, সো 4 কমা 2, তারপরে কি আছে? মাইনাস 15 সমান পাও। এবার লক্ষ্য রাখবেন 4 কমা 2 তার মানে 4 টু দি পাওয়ার 2, এখানে x যদি এটাকে x বলি, এটাকে যদি y বলি, তাহলে x টু দি পাওয়ার y। সো 4 এর উপর যদি 2 থাকে সেক্ষেত্রে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। সো এটা ফলাফল কি রিটার্ন করবে? 16 মাইনাস 15, তাহলে সমান কি আসবে? ফলাফল 1 আসবে। সো এই এক্সপ্রেশনের ফলাফল কি? 1। সো দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেশনের ফলাফল হচ্ছে 1। কোনো একটা এক্সপ্রেশনের শেষে যদি সেমিকোলন থাকে তাকে কি বলি আমরা? স্টেটমেন্ট বলি। কোনো একটা লাইনের শেষে যদি ধরা যাক এই যে ইন্টিজার x, এটা শেষে যদি সেমিকোলন দেই সেটাকে কি বলি আমরা? এটা স্টেটমেন্ট বলে থাকি। ওকে, সো এতটুকু থাকবে এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন। পরবর্তী লাইভে কি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আমি বলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন আমি থিওরিটিক্যালি আলোচনা করে প্র্যাকটিক্যালি উদাহরণ দেখাচ্ছি, তারপর এমসিকিউ গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সিকিউ গুলো সলভ করে দেবো, বাট সেই জন্য আমাদের আরেকটু বিস্তারিত জানতে হবে, কারণ এই টপিকগুলোতে সাধারণত যেগুলো থাকে ছোট কোয়েশ্চেন গুলো থাকে। সো একসাথে যখন এই লুপ নিয়ে আলোচনা করা শেষ হয়ে যাবে তখন অবশ্যই সিকিউ গুলো আমি একটু কুইকলি রিভিউ দিয়ে দেবো। ওকে, সো আজকের সেশন কমপ্লিট করলাম আমরা পারফেক্টলি ইনশাআল্লাহ। পরবর্তী সেশনে ইফ এলস সুইচ এগুলো নিয়ে আলোচনা করব, তার পরবর্তী সেশনে আলোচনা করব লুপ সম্পর্কে।
হয়তোবা আগামীকাল সময় পেলে আমি পরবর্তী লাইভ সেশনে আমি আলোচনা করব, এবং সেই সম্পর্কে আপডেট অবশ্যই আপনারা ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। যারা আমার সাথে এখনো ফেসবুকে কানেক্টেড না, দয়া করে ফেসবুকে কানেক্টেড থাকবেন, এবং অবশ্যই সবাই সেফে থাকবেন, সবার সেফটি ইম্পর্টেন্ট। সো আশা করি সবাই সেফলি থাকবেন। অনেকেই এখানে বলছেন যে আমার সাথে সরাসরি কথা বলা যাবে কি না। অবশ্যই সরাসরি কথা বলার সুযোগ আমি এই মুহূর্তে পাচ্ছি না, সেজন্য আমি দুঃখিত। লুপ সম্পর্কে একটু বলবেন? লুপ সম্পর্কে বিস্তারিত বলবো, একটু না বিস্তারিত বলবো। সো সে সম্পর্কে ধারণা দেব আমি পরবর্তী লাইভে, অবশ্যই ইফ এলস সম্পর্কে তার পরবর্তী লাইভে আমি ইনশাল্লাহ লুপ সম্পর্কে আলোচনা করব। সো সিরিয়াল অনুযায়ী যেতে হবে, এটা আমার ইচ্ছা বা আপনার ইচ্ছা না যে লাফ দিয়ে চলে যাবো এরকম কিছু না, অবশ্যই সিরিয়াল অনুযায়ী যেতে হবে। তো যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।